হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। আবির আসে জটলার কাছে। একটা স্কুল পড়ুয়া মেয়েকে মুখে টেপ লাগিয়ে বেঁধে রেখেছে রাস্তার মাঝে। আবির এগিয়ে আসলো। আবির এসে খুব স্বাভাবিকভাবে বলে, ভাইয়েরা, তোমরা রোড ব্লক করে কেন আছো? কোনো সমস্যা থাকলে রোড থেকে সরে গিয়ে সেটা ঠিক করো। রোডে থাকা মানুষগুলো তোমাদের জন্য দুর্ভোগ পাচ্ছে, তাই ভালোভাবে এখান থেকে সরে গেলে খুবই ভালো হয় ব্রাদার। আবিরের কথা শুনে একটা ছেলে এগিয়ে আসে। আবিরের সামনে দাঁড়িয়ে একটা ধাক্কা দিয়ে বলে, কি বললি? আবার বলতো। আর তুই কে? যা ভাগ। কথাগুলো বলে আবিরকে সে ধাক্কা দিতে থাকে, মানে ঠেলতে ঠেলতে সরাতে শুরু করে। সবাই তখন চুপচাপ দেখছে। আবির প্রায় পড়ে যাবে, তখন আবির ওই ছেলেটার হাত ধরল। হাতটা ঘুরিয়ে জোরে একটা মোচড় দেয়। এক মোচড়ে ছেলেটার হাত ভেঙে যায়। ছেলেটা চিৎকার করতে করতে ওখানেই বসে পড়ে। আবির এগিয়ে এসে একটা হকি স্টিক নেই। এরপর সবগুলো ছেলেকে মনের ইচ্ছা মতো পিটাতে শুরু করে। 10 মিনিট পিটানোর পরে ছেলেগুলো সেখান থেকে দৌড়ে চলে যায়। আবির মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে রাস্তার পাশে আসলো। জ্যাম ছাড়িয়ে দেয় নিধি। কিছু সময় পর ট্রাফিক পুলিশ এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করে। মেয়েটা ভয় পেয়েছে। ভয় নেই, ওরা আর কিছু বলবে না। এই নাও আমার নাম্বার। ওরা যদি আবার আসে আমাকে ফোন করে ঠিকানা পাঠিয়ে দিও। এই যে নিধি, আপনি ওকে বাড়িতে পৌঁছে দেন। আপনি আমার নাম জানেন? মন্ত্রীর মেয়ে আপনি, সেটাও জানি। ও আচ্ছা, শুনুন, আপনার কণ্ঠটা না খুব পরিচিত মনে হয় আমার কাছে। পটানোর ধান্দা করছেন নাকি? অবশ্য পটালে ভালোই হয়। না মানে আসলে কোথায় যেন শুনেছি। শুনবেনই তো, আপনার ভাবনার এসে বকবক করেছি কিনা। এই জানতো, এখান থেকে সব ছেলে সুযোগে এমন করে থাকে, ফাজিল একটা। আবির মুচকি হেসে চলে যায়, যদিও দাড়ি কোফের কারণে হাসিটা নিধি টের পায় না। নিধিও বুঝতে পারে না ছেলেটা এমন করে কেন কথা বলল। তবে ছেলেটার কথা শুনে শায়ন মানে নিলয়ের কথা মনে পড়ে যাচ্ছে। নিধি সে ভাবনা থেকে বেরিয়ে মেয়েটাকে নিজের গাড়িতে ওঠায়। তারপর ওর ঠিকানায় চলে যায়। খালিদ, বারেক, নাসিম আর ফারিদ বসে আছে। রাতুলের ঘটনা এখন একটু কমে এসেছে সবার মুখ থেকে, কারণ আবিরের কথা মতো বারেক তার ছেলেকে রুমে বন্দি করে রেখেছে। সে বাইরে বের হলে ব্ল্যাক শ্যাডো যে তাকে নিয়ে গেছে এই ঘটনাটা মিথ্যা হবে। ফলে বারেক ফেঁসে যাবে। সবার থেকে দূরে বসে আছে আবির, নিজের মনের মতো করে আপেল খেয়ে যাচ্ছে। খালিদ বলে, নওয়াব মুজিব মনে মনে চায় আমরা এখান থেকে সরে যাই, কিন্তু এটা তো হতে দিতে পারি না। তাকে সরানোর কি কোনো সুযোগ বা প্ল্যানই নেই? সেটা যদি না হয় আমরা কিন্তু তার কাছে ফেঁসে যাব। আর বড় কথা, সে আমাদেরকে দুর্বল করে রাখতে পারে। কিন্তু বড় ভয় নবাব মুজিব নয়, বড় ভয় তো ব্ল্যাক শ্যাডো। নবাব মুজিবও তো সেই ভয় আতঙ্ক। প্রমাণ তো সব শ্যাডোর কাছে। কেই হ্যাকার, তার সাথে কি কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব নয়? সে কেন রাজনীতির ভেতরে আসলো? সেই ফাইলটা নিয়ে করবেটা কি? তার তো কোনো দাবিও দেখছি না। তোমরা কিলাররা কি করছো? ওর তো কোনো কাজ করতে দেখছি না। আবিরের ততক্ষণে একটা আপেল খাওয়া শেষ, আর একটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, স্বার্থের মায়া চলে পৃথিবীটা সেরা। ভালো থাকে তারাই যারা অভিনয়ে সেরা। রূপে রূপান্তর, সময় কিন্তু জাদুকর। আজকে তোমার, কালকে আমার। পাপে জয়, পাপে ক্ষয়, অতি পাপে মরণ হয়। সময় কিন্তু কথা বলে। আবিরের এমন উদ্ভট কথা শুনে ওরা কিছু সময় চুপ হয়ে যায়। আবির আপেল একটা কামড় দিয়ে শব্দ করে হাসতে থাকে। তারপর ওদের কাছে এসে বলে, কথাগুলো কেন বললাম জানেন? সেটা বাদ দেন, একটা প্ল্যান আছে। সেটা হলো নবাব মুজিবের মেয়েকে নির্জন জায়গাতে ডেকে আনা। এরপর আপনারা মুজিবকে কল করে বলবেন তার মেয়ে কিডন্যাপ হয়েছে। যদি তার মেয়েকে ছাড়াতে হয় তবে 1 কোটি টাকা লাগবে। টাকা? আমার তো টাকা চাই না। আহ পারেক সাহেব, বুদ্ধিমান মানুষ হয়ে কেন এমন কথা বলছেন?
তাকে যদি সরাসরি ডাকা হয় সে বুঝেই যাবে তাকে মেরে ফেলতে ডাকছে। তাহলে সরাসরি আপনাদের উপরে সন্দেহ করবে। নিজের মেয়েকে ছাড়ানোর আগে সে আপনাদেরকে খুঁজে বের করতে থাকবে। সে ভালো করেই বুঝতে পারবে তার মেয়েকে আপনারা ততক্ষণ মারবেন না যতক্ষণ না সে নিজে উপস্থিত হয়। তাই ঘটনা বা তার সন্দেহ নিয়ে যেতে হবে কোনো কিডন্যাপার টাকার জন্যই কিডন্যাপ করেছে, ফলে সে টাকা নিয়ে যাবে। এতটুকু আপনাদের জানার দরকার ছিল, জানিয়েছি। বাকিটা আমার কাজ। কিন্তু কাজটা কবে হবে? আর নিধি কেন নির্জন জায়গাতে যাবে? আরে বারেক সাহেব, এত বলদ লোক নিয়ে আপনি ঘোরেন কেন? ঠান্ডা মাথায় মাইন্ড গেম খেলতে জানেন না? বলেছি তো, বাকিটা আমার কাজ। নিধি নিজেই যাবে সেখানে। জোর করলে নিধি যাবে না, সতর্ক হয়ে যাবে। এই জন্য তার সাথে আমার ফ্রেন্ডশিপ করতে হবে। এত কিছু বলা যাবে না। মাইন্ড গেমের পৃথিবীতে সবাই বোকা। যে মাইন্ড গেম খেলে সে দুর্বলতা প্রকাশ করে, কিন্তু সে দুর্বল নয়, সে খেলতে ভালোবাসে। আবির কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায়। খালিদ বারেককে বলে, না, ছেলেটার ভেতরে ট্যালেন্ট আছে। এখন তাহলে বারেক ভাই, তোমার ছেলেকে বাড়ি থেকে বের হতে দিও না। সে বাইরে গেলে মুজিব জানতে পারলে সমস্যা আছে। ভাববে ব্ল্যাক শ্যাডো আমাদের সাথেই আছে। জানোয়ারটা মানুষ হলো না। রাতুল আজ কয়েকদিন পর বেশ খানিকটা সুস্থ হয়েছে। সুস্থ হয়ে বাড়ির উঠানে এসে সিগারেট টানছে। এমন সময় প্রভার ঘর থেকে বই পড়ার শব্দ শুনতে পাই রাতুল। রাতুল এগিয়ে যায় সেদিকে। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে প্রভা বই পড়ছে। পিছনের দিকে ঘুরে বসে। রাতুল চুপিসারে গিয়ে প্রভার পিছনে বসলো। পলি নেই ঘরে, সে রান্নাঘরে কাজ করছে। তখন সন্ধ্যা রাত। রাতুল গিয়ে প্রভার কাঁধে হাত দেয়। প্রভার গায়ে নতুন জামা কাপড়। প্রভা দেখতে একদম ওর বাবার মতো সুন্দর হয়েছে। প্রভা চমকে ওঠে, ঘুরে তাকিয়ে দেখে রাতুল। সে আরও ভয় পায়। পড়া থামিয়ে তার মাকে ডাকতে যাবে, তখনই রাতুল একটা ঝাড়ি দেয়। প্রভা থেমে যায়। ভয়ে সে মুখ দিয়ে কোনো কথা বের করতে পারে না। কিরে, তোকে কতদিন ধরে দেখিনি বলে তোর চেহারায় সৌন্দর্যটা বেড়ে গেছে। ৬-৭ বছরে তোকে কি আদরে লাগছে। কাছে আয়। আঙ্কেল, আমাকে ধরবেন না, আমার ভয় করছে। রাতুল প্রভার ঠোঁটে হাত দেয়। প্রভার সারা শরীর ভয়ে কেঁপে উঠল। রাতুল হাত বোলাতে থাকে কাঁধে, পিঠে, আর বলে, তোকে অনেক সুন্দর লাগছে। তোর গায়ে নতুন জামা কে কিনে দিয়েছে রে? তোর মা টাকা পেয়েছে কোথায়? আর বই পড়ছিস কিভাবে? তুই বই পেয়েছিস কোথায়? আর স্কুল ড্রেস তোর বিছানায়? এ কি মুম্বাই সরকারি স্কুলের ড্রেস? কি ব্যাপার? আমার মা ভর্তি। হাত সরান আঙ্কেল, আমার কোমরে অনেক লাগছে। আপনি এমন করে ধরেন কেন? তুই অনেক নরম, ধরতে ভালো লাগে। চল আমার রুমে, তোকে অনেক চকলেট দিব। আমার চকলেট লাগবে না। আপনি জামার ভেতরে হাত দিচ্ছেন কেন? মা! পলির হাতের কাজ প্রায় শেষ। গায়ে নতুন জামা। কাজ শেষ করে সে তার রুমে আসে। রুমে সে যেন আকাশ থেকে পড়ে। এক হাত দিয়ে রাতুল তার মেয়ে প্রভাকে ধরে আছে। রাতুল আরেক হাত দিয়ে প্রভার সারা গায়ে হাত বোলাচ্ছে আর ঠোঁট দিয়ে কাঁধে চুমু খেতে যাচ্ছে। পলি দৌড়ে সে রাতুলকে সরিয়ে দিয়ে প্রভাকে সেখান থেকে নিয়ে পিছনে দাঁড় করাই। পলি বলে, এসব কি বলছেন স্যার? আপনাকে তো বলেছি আমার মেয়ে থেকে দূরে থাকবেন, তাহলে তার কাছে কেন এসেছেন? আরে বলি, তোর গায়েও দেখি নতুন জামা। তা কে দিল রে? সুন্দর লাগছে। হল রুমে চল। না, যাব না। কি কি বললি তুই? হ্যাঁ, যাব না। আমি আর আপনার কোনো কাজ করব না। তোকে কিন্তু বাড়ি থেকে বের করে দেব। তোর মেয়েকে পড়াশোনার ব্যবস্থা করাবো না। এসবের দরকার নেই। সে ভর্তি হয়েছে, তার কিছুই লাগবে না। আপনার মতো মানুষের থেকে আমাদের কিছু দরকার নেই। কি বলছিস? তোর তো দেখি অনেক সাহস বেড়েছে। আগে তো এত কথা বলতি না। বুঝতে পারছি, তোর ব্যবস্থা করতে হবে এবার। চুপচাপ রুমে চল। বললাম না আমি কোথাও যাব না। তোর মেয়েকে ভালো থাকতে দেব না। এসব কাপড় চোপড় কোথায় পেয়েছিস বল? নতুন বাতার পাইছিস? কে সে? দেখুন, মুখ সামলে কথা বলবেন। সবাইকে নিজের মতো ভাববেন না। এগুলো আবির স্যার দিয়েছে।
সে আমার মেয়েকে ভর্তি করিয়েছে, সব কিছু তিনি ব্যবস্থা করে দিয়েছে। ও, আমি ছিলাম না বলে এখন তার বিছানা গরম করিস? চালাকি হারামি আমার মালটাকে খেয়ে দিচ্ছে। চল, তোর মেয়েকে আমি নিয়ে যাব। তোর মেয়েকে সে খেয়ে পলি রাতুলের পুরো কথা আর বলতে দেয় না। সে এবার দুঃসাহসের সীমা ছাড়িয়ে সাহস জুগিয়ে যা আরও আগে করার দরকার ছিল ঠিক সেটাই করেছে। পলি কষিয়ে জোরে একটা চর দিয়েছে রাতুলের গালে। রাতুল চোখ বড় বড় করে তাকিয়ে থাকে পলির দিকে। রাতুল আরও হিংস্র হয়। সে পলিকে ঠেলে ফেলে দিয়ে প্রভার হাত ধরে প্রভাকে টেনে নিয়ে যেতে থাকে। পলি কেঁদে বলে, স্যার, আমার মেয়েকে ছেড়ে দেন, অতটুকু একটা মেয়ে মরে যাবে। রাতুল দরজা সরিয়ে যখনই প্রভাকে নিয়ে বের হবে তখনই আবির এসে দাঁড়ায় সামনে। রাতুল স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আবিরের চোখ যায় প্রভার দিকে। প্রভার হাত ধরে রেখেছে রাতুল। আবির খুব ধীর গলাতে বলে, মেয়েটার হাত ছাড়। তুই আমাকে তুই করে বলছিস? শালা, তুই আমার জিনিসে বাঘ বসিয়েছিস। মেয়েটার হাত ছাড়। পলি এসে দাঁড়িয়েছে আবিরের দিকে, তাকিয়ে থাকে সে। আবিরকে রাতুল বলে, হাত ছাড়বো না, দেখবি কি করব। রাতুল কথাটা বলি প্রভার বুকের উপরে হাত দিয়ে চেপে ধরে, ঠোঁটে গালে হাত বোলাতে থাকে। আবির দেরি করে না। গায়ে যতটা শক্তি ছিল সবটা দিয়ে রাতুলের পেটে জোরে একটা ঘুষি দেয়। এমন সময় বারিক তানিশা বাড়ির ভিতর আসলো। রাতুল গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে যায়। সাথে সাথে রাতুল মুখ দিয়ে রক্ত বমি করতে শুরু করে দিয়েছে। আবির, এসব কি? রাতুল, কি হয়েছে? বাবা, আবির আমাকে মারলো। আবিরকে ছেড়ো না। বারিক এগিয়ে আসে। আবির বারিকের কোমর থেকে পিস্তল তুলে নিয়ে উপরে চাপ দিয়ে টেনে সেট করে রাতুলের কপালে ঠেকায়। বারিক ভয় পায়। কেউ না জানুক, বারিক জানে আবির একজন আন্ডারওয়ার্ল্ডের কিলার। যেন তেন কিলার নয়, একেবারে ভয়ঙ্কর কিলার। বারিক বলে, আবির, কি করছো? সে আমার ছেলে, ছাড়ো আমার ছেলেকে। কি হয়েছে? মানুষ মরলে কাঁদে মানুষ, অমানুষ মরলে হাসে সমাজ। কারণ হৃদয়ের মৃত্যুতে পৃথিবী নীরব হয়, আর হৃদয়হীন মৃত্যুতে সে হাফ ছাড়ে। পিস্তলটা দাও, মাথা ঠান্ডা করো। আবির রাতুলকে বলে, শোন, তোর বাবার জন্য তোর এই দেহটার ভিতরে প্রাণটা রেখে দিলাম, না হলে কয়েক সেকেন্ড লাগবে তোর এই জানোয়ারের মতো প্রাণটা কেড়ে নিতে। যা ভাগ। আবির সরে আসে ওর কাছ থেকে। বারিক পিস্তলটা কেড়ে নেয়। তানিশা বুঝে ফেলেছে কি হতে যাচ্ছিল এখানে। প্রভার দিকে তাকিয়ে সেখানে আসে সে। প্রভাকে ধরে নিজের কাছে টেনে নেয়। রাতুলের প্রতি তানিশার আরও ঘৃণা বেড়ে গেল। সে মনে করে প্রথম যখন রাতুল জেল থেকে এসেছিল তানিশা গোসল করে ফিরছিল, কাপড় চেঞ্জ করার জন্য দরজা আটকাতে যাবে, তখনই রাতুল এসে দরজা ধরে। তানিশা রুমের ভিতরে যেতে চায়। তানিশা চিৎকার করে বারিক এসে রাতুলকে মারে। তারপর থেকে তানিশা রাতুলের সাথে ঠিকমতো কথাও বলেনি। বাবা, ও তোমার ছেলেকে মারলো আর তুমি ওকে কিছুই বললে না? তুমি আমার বাবা। বারিক রাতুলের গালে জোরে একটা চর দেয়। রাতুল গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। বারিক চৌধুরী চিৎকার করে বলে, জানোয়ারের বাচ্চা হারামি, তোকে রুম থেকে বের হতে কে বলেছে? যা নিজের ঘরে যা। তোকে যদি আমি আর একবার আবিরের সাথে কোনো ঝামেলাতে জড়াতে দেখছি, তোর গুলি করবো আমি। তোর মা মরছে আর রেখে গিয়েছে একটা জানোয়ার। ওর জন্য আমার সব কিছু হারাতে হবে। একটু একটু করে নিজেকে তৈরি করে আজ আমি এই পজিশনে আসছি। এখানে আসতে কম কিছু করিনি আমি। ভারতের সব রাজ্যতে চষে বেরিয়েছি, আর তোর মতো একটা জানোয়ার পয়দা করে আমার সব হারাতে হবে। কি দরকার ছিল মুজিবের মেয়ের সাথেও এসব করতে যেতে? তোকে আমি মানুষ করতে পারিনি নাকি স্বাধীনতা দিয়ে খারাপ বানিয়েছি? এবার শেষ সুযোগ। যদি তোর নামে আর কিছু শুনেছি, আমার পিস্তলের সব গুলি তোর পেটে ঢুকবে। বারিক চলে যায় কথাগুলো বলে। রাতুল একবার আবির দিকে গভীর দৃষ্টিতে হনহন করে নিজের রুমে চলে যায়। আবির প্রভাতের দিকে ফিরতেই প্রভার পলি এসে আবিরকে জড়িয়ে ধরে। পলি বলে, আজ আপনি না থাকলে কি যে হতো দাদা। আপনি আমার নিজের দাদা, আপনি দেবদূত। আপনার জন্য অনেক প্রার্থনা করব। দাদা বলে ডেকেছ, বোনের জন্য এটা করা আমার কর্তব্য। ঠিক আছে, আর কোনো চিন্তা নেই। প্রভা, যা ঘরে গিয়ে বই পড়। ওরা দুজন চলে যায়। আবির গিয়ে সোফাতে বসে। তানিশাও এসে বসে আবিরের সামনে। আবিরকে এবার সে পুরোপুরি বুঝে ফেলেছে।
আবির অনেক ভালো একটা ছেলে, তবে অনেক ভয়ঙ্কর। কিভাবে একটা মন্ত্রীর লাইসেন্স প্রাপ্ত পিস্তল কোমর থেকে তুলে নিয়ে তার এই ছেলের মাথায় ঠেকিয়ে মারতে গিয়েছিল। চেহারায় কোনো ভয়ডর নেই, একদম স্বাভাবিক একটা চেহারা আবিরের। তুমি কি সত্যি ওই প্রাইভেট স্কুলে প্রভাকে ভর্তি করিয়েছো? হুম। কিভাবে সম্ভব? নামে সরকারি বলা হয়, কিন্তু ওটা চালায় তো খালিদ আঙ্কেল। অনেক পড়াশোনার মান ভালো, খরচও বেশ। প্রাইভেট স্কুল হলে যা হয়, প্রভাকে ভর্তি নিল কিভাবে? যে বললাম আমি বারিকের বাড়ি থেকে এসেছি, ভর্তি নিয়ে নিয়েছে। ও তাই বলো। আচ্ছা, যা হবার হয়েছে। তুমি মানুষটা কিন্তু অনেক ভয়ঙ্কর। কেমন? দুজন বসে গল্প করতে থাকে। ওদিকে বারিক সাহেব, বারিক চৌধুরী বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। রাগে তার শরীর এখনো জ্বলছে। টেবিলে পিস্তলটা রেখে সিগারেটের প্যাকেট হাতে দাঁড়ালো। সিগারেট বের করে তাতে আগুন জ্বালিয়ে ধোঁয়াগুলো উপরে ছেড়ে দেয়। দূরে ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে ভাবে, অনেক কিছু হতে চলেছে। নবাব মুজিবকে যে মন্ত্রী বানালো, সেই নিলয় টাকা নিয়ে চলে যায়, কিন্তু নিলয় টাকা নিতে আসেনি, তার লোকদের পাঠিয়েছিল। নিলয় টাকাটা সেদিন রাতেই নিয়েছিল, যেদিন সালমান ভাষণ দেবে। মুজিবের কথা মতো নিলয় লোক ঠিক করে, তারপর তাদেরকে গার্ড বানিয়ে সেখানে নিয়ে যায়। সবার সামনে নিলয় সালমানকে মারে। নবাব মুজিবের বাড়িতেই নিলয় উঠেছিল, কারণ নিলয় জানতো মুজিবের সাথে সালমানের বন্ধুত্ব আছে। এমন কিছু করেছে যাতে সালমান মুজিবের বাড়িতে আসতে বাধ্য হয়। কিন্তু কি করেছে নিলয়? ব্ল্যাক শ্যাডো কি তবে নিলয়? হ্যাঁ, নিলয় হ্যাকার সেজে সেই ফাইলটা খুঁজে বের করে। তাহলে রহস্য এখন আমার কাছে খুবই সোজা। নিলয় প্ল্যান করেই মুজিবের মেয়েকে বাঁচায়। খালিদকে বলেছিলাম সেদিন লোক পাঠাতে নিধিকে তুলে আনতে। নিলয়ের কথা মতোই করেছিলাম। বারিক এসব ভাবছে, তবে এগুলোই করেছে নিলয়। নিলয় বারিককে তার সব প্ল্যান না বললেও কি কি করতে হবে সেগুলো জানিয়েছে। বারিকের কাজ ছিল শুধু নিলয় যেদিন আসবে সেদিন যেন নিধির উপরে অ্যাটাক করা হয়। সেদিনই হয়েছিল। নিলয় নিধিকে বাঁচায়। মুজিবের নজর পড়ে নিলয়ের উপর। নিলয়কে নিজেই তার বাড়িতে রাখে। এরপর ভার্সিটিকে টার্গেট করে নিলয়, কারণ সালমানকে পেতে হলে একটা ফাইল দরকার। সেই ফাইলটা কার কাছে আছে? ডিন কাশিফের কাছে। কাশিফ তো ওই ভার্সিটির টিচার, তাই নিলয় সায়ন সেচে ভার্সিটিতে ভর্তি হয়, যাতে করে ওই ফাইলটা নিলয় নিজের কাছে নিতে পারে। কিন্তু নিলয়ের উপরে অর্পি, আবিদ, মামুনেরা আঠার মতো লেগে থাকে, তাই বাধ্য হয়ে ব্ল্যাক শ্যাডোকে সামনে আনে নিলয়। এরপর ওই ফাইলটা নিলয়ের কাছে চলে যায়, আর তখনই সালমান বাধ্য হয় মুজিবের সাথে যোগাযোগ করতে। মুজিবের কাছে আসে সালমান। এরপর যা করার নিলয়ই করেছে। কি ঠান্ডা মাথার কাজ নিলয়ের! ভাবতেই বারিক যেন চমকে ওঠে। তবে আবিরও কম না। দেখতে শান্ত স্বভাবের এক মন্ত্রীকে মারার জন্য এক ভয়ঙ্কর ক্লার্ককে এনেছিল। খুব ঠান্ডা মাথায় সে তার কাজ করে চলে গিয়েছে এখান থেকে। কিন্তু সেই ফাইলটা কোথায়? নিধি কম্পিউটারের সামনে বসেছে। ডাক ওয়েবে ঢুকে টর্চ সাইটে যে ব্ল্যাক শ্যাডোকে একের পর এক মেসেজ দিচ্ছে। ওই হ্যাকার, তুমি তো অনেক পাজি। আচ্ছা, হ্যাকারকে কিভাবে পটাতে হয়? হুম, তার কি মন হ্যাক করা যায়, নাকি লক করে রাখা? কোনো পাসওয়ার্ড আছে নাকি? এমন কত মেসেজ দিয়ে রেখেছে নিধি, কিন্তু কোনোদিন ব্ল্যাক শ্যাডো আসে না। নিধি আজকেও বসেছে সেটাতে মেসেজ করতে। হঠাৎ সে দেখতে পাই ডেলিভারি হয়েছে মেসেজ। নিধি আবার মেসেজ দেয়। এই যে হ্যাকার, তোমার প্রোফাইলের পিকচারে একটা চোখ কেন? চোখটা কি তোমার? তোমার চোখ যতটা সুন্দর তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। নিধির ঠোঁটের কোণে একটুখানি বাঁকা হাসি। নিধি নিজের সাথে কথা বলে। এই যে, তুমি যদি জানতে আমি তোমার প্রেমে পড়তে আসিনি, আমি তোমাকে কাজে লাগাতে এসেছি, তাহলে তুমি একটা সেই লেভেলের শকড হতে। ব্ল্যাক শ্যাডো অনলাইনে এসেছে। এক্স ভল্ট ফাইলের সব কিছু নেওয়া শেষ। একটা ডেটা তৈরি করেছে সে, সেগুলো চেক করতেই এসেছে লাইনে। এমন একটা মেসেজ দেখবে রেড হক্স নামক আইডি থেকে। সে ভাবতেই পায়নি যে হ্যাকার দেশ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। তার কাছে কোনো মেয়ের এমন মেসেজ। এই ছেলে, আমার মেসেজে রিপ্লাই করো না কেন? হুম, আমি কি হ্যাক করতে এসেছি নাকি তোমার মন? তুমি আবার? তুমি যে হ্যাক করতে পারো সেটা সবাই জানে, কিন্তু তুমি কি কাউকে ভালোবাসতে পারো? ভালোবাসা তো ফাইল নয়,
যা ডাউনলোড করে রাখা যায়। তুমি আমার মন হ্যাক করতে পারবে? আচ্ছা, আমার মনের হার্টবিট শুনতে পারবে হ্যাক করার পর? রাত অনেক, বাই। তুমি এত চুপচাপ কেন? আমার মতো মেয়ের সঙ্গে কথা বলতে কি লজ্জা পাচ্ছ? হুম। হ্যাকার লজ্জা ভয় কোনোটাই পায় না। তুমি যদি আমার চোখের দিকে তাকাও, তুমি পুরো পাগল হয়ে যাবে। হুম। তুমি জানো, তুমি আমার কাছে প্রথম হ্যাকার যার নাম শুনে ভয় না পেয়ে ভালোবাসতে ইচ্ছে করছে। নিলয় নই আমি, তবে তুমি যে ভয় পাও না তার মানে এই নয় আমি নিরাপদ। নিধি কিছু সময় চুপ হয়ে যায় নিলয়ের নাম শুনে, কারণ হ্যাকার সব কিছু জানে। নিধি আর কিছু বলে না। সে মেসেজ দিতে যেয়ে ব্ল্যাক শ্যাডো দেখে ব্ল্যাক শ্যাডো অফলাইনে। পরের দিন সকালে চায়ের দোকানে বসে চা খাচ্ছে ব্যস্ত নগরীর মানুষেরা। টিভি চলছে সামনে, বাড়ির ভিতরেও অনেক টিভি অন করে সকালের খবর দেখছে। বাড়ি বসে চা খাচ্ছে আর টিভি অন করেছে। আবিরকে হেঁটে আসতে দেখে কাছে ডাকলো। আবির গিয়ে সোফাতে বসে। বাংলাদেশের ঢাকা শহর কেন্দ্রীয় উত্তর এলাকার একটি স্কুলে জেট বিমান ধ্বংসে শ স্টুডেন্টের মৃত্যু। পাইলটের সোলো ট্রেনিংয়ে জেট বিমানের ত্রুটি হওয়াতে সেটা ধ্বংস হয়ে পড়ে ঢাকা উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে ধ্বংসে পড়ে। ফলে সেখানে উপস্থিত থাকা টিচার, অভিভাবক, বাচ্চারা নিহত হয়, সাথে পাইলটও মারা যায়। এমন নিউজ আমাদের দেশে নিউজ চ্যানেলগুলোতে প্রচার করা হচ্ছে। কি সাংঘাতিক একটা দুর্ঘটনা। নবাব মুজিবও এই নিউজ দেখেছে, নিধিও এসেছে। সবাই এই নিউজটা দেখার পর আমাদের দেশের কিছুদিন আগে আমাদের ভারতে খুব বড় একটা প্লেন দুর্ঘটনা হয়েছিল, সেটা সবার চোখের সামনে ভেসে ওঠে। গুজরাটের আহমেদাবাদ মেঘানী নগরে বিমান বন্দর থেকে ওড়ার পরে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী যাত্রী বাহিনীর বিমান। 12 জুন 2025 তারিখ। জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে উভয় ইঞ্জিনের শক্তি হ্রাস পেয়ে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিজি মেডিকেল কলেজের হোস্টেলগুলোকে বিধ্বস্ত হয়। বিমানটি ধ্বংস হয়ে যায় এবং সংঘর্ষের পরবর্তী অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি কলেজ ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসিন্দা 242 জন, ক্রু 12 জন। একজন ভগবানের কৃপায় বেঁচে ফিরেছেন। স্থল দুর্ঘটনায় 19 জনের প্রাণ গেছে, 67 জন আহত হয়েছিলেন। ফ্লাইটে ছিলেন বাচ্চা থেকে বৃদ্ধ, বয়স্করা। কেউ কেউ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, পরিবার হারিয়েছেন। কারোর পুরো পরিবার ফ্লাইটে ছিল, তারা কেউ বেঁচে নেই। আজ গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও মারা গেছেন। এক মর্মান্তিক ঘটনা দেশের সব মানুষের মনে গেঁথে গেছে। এমন সময় হঠাৎ টিভি স্ক্রিন ঝিরঝির করতে শুরু করে। কয়েক সেকেন্ডের ভিতরে সামনে একটা ছেলে, মুখে হ্যাকার মাস্ক, ব্ল্যাক শ্যাডো লোগো লেখে পেছনের দেওয়ালে। সবাই চমকে যায়, কে হ্যাকার? হঠাৎ এমন একটা নিউজ প্রচারের সময়ই সামনে এসেছে। আবার কার মুখোশ খুলবে সে? হঠাৎ সে বলে, আপাতত টিভি সার্ভার আমার দখলে। তথ্য প্রতিমন্ত্রীর সাথে একটু আলাপ করতে এসেছি। তার নাম হলো নাসিম। বর্তমান মুজিব সরকারের পক্ষে একজন তথ্যমন্ত্রী আছেন। আজকে তার তথ্য প্রকাশ করি। নাসিম নামটা যতটাই সাধারণ, তার ভেতরের অন্ধকারটা ততটাই গভীর। এক্সভল্ট ফাইলে নাসিমের নাম কেন আছে এবং সে কি করত? এক্সভল্ট ফাইলে নাসিমের নাম এসেছে মূলত ব্ল্যাক অপারেশন ক্যাশ ট্রেল, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে অস্বীকৃত কিছু গোপন কার্যক্রম পরিচালনার জন্য বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া অর্থ, যেটা অফিসিয়ালি কোনো ট্র্যাকিংয়ে থাকতো না। তার বড় একটা অংশের হ্যান্ডলার ছিল নাসিম, তবে কাজটা সে করত রাষ্ট্রের নামে। অথচ পিছনে ছিল ব্যক্তিগত লাভ, রাজনৈতিক ম্যানিপুলেশন এবং কিছু মারাত্মক মানবাধিকার লঙ্ঘন। নাসিমের তথ্য হুট করেই ফাঁস করা হবে সেটা কেউ ভাবতেই পারেনি। সবার যেন কাঁপুনি দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। ব্ল্যাক শ্যাডো আবার বলে, নাসিম 2008 থেকে 2013 সালের মধ্যে রাষ্ট্রীয় নামে পরিচালিত এক গোপন অপারেশনে ছিল ইনভেস্টিগেশন ইনচার্জ। এই অপারেশনে রাষ্ট্রদ্রোহী সন্দেহে ধরা প্রায় 17 জন সাংবাদিক
ও ছদ্মবেশী ছাত্রনেতা গুম হয়েছিল। এক্সপল্ট ফাইলে এদের বিস্তারিত নাম, লোকেশন এবং কিভাবে তাদের দেখা যায়নি বলে রাষ্ট্র থেকে মুছে ফেলা হয়েছিল সেই সব তথ্য আছে। গুম করার সিদ্ধান্তে মূল নিয়ামক হিসেবে নাসিমের সিগনেচার পাওয়া গেছে। এছাড়াও যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি এজেন্সি থেকে আসা ডেভেলপমেন্ট ফান্ড সরাসরি তার নিজের এনজিওতে ট্রান্সফার করিয়ে সেখান থেকে একাধিক ফ্রড কোম্পানির মাধ্যমে পাচার করে দেশের ভেতরে রাজনৈতিক প্রতিপক্ষের ধ্বংসের ব্যবহার করত। এই অর্থের মাধ্যমে নির্বাচনে হস্তক্ষেপ, বিরোধী নেতাদের ব্ল্যাকমেইল ও কিনে নেওয়ার মতো কাজ হয়েছে, যা সালমানের সাথে মিলিত হতো। তাছাড়া রাজধানীর উপকণ্ঠে গড়ে তোলা এক সিক্রেট ডিটেনশন সেন্টার, যেটা অফিসিয়ালি ছিল না, ওখানে প্রায় 39 জন রাজনৈতিক কর্মীকে রিকন্ডিশনিং নামক এক মেন্টাল ব্রেকডাউন প্রোগ্রামের ভেতর ফেলা হয়েছিল। এখানে হিউম্যান ট্রায়াল নামের এক ভয়ানক সাইকোলজিক্যাল অপারেশন চালানো হয়, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। নাসিম এখানকার সুপারভাইজার ছিল। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হচ্ছে, নাসিম একটা গোপন চুক্তির মাধ্যমে সীমান্তের ওপারের একটি সন্ত্রাসী গ্রুপকে দেশের ভিতরে অস্ত্র ট্রানজিটের সুযোগ দিয়েছিল। বিনিময়ে তারা দেশের অভ্যন্তরে কয়েকজন টার্গেট কলিংয়ের দায়িত্ব নেয়। এতে সরকার বিরোধী কয়েকজন শিক্ষক, সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট খুন হয়। এক্সপল্টে এই ডিলের সম্পূর্ণ অডিও ট্যাপ এবং কনভারসেশনের ট্রান্সক্রিপ্ট রয়েছে। তো আজকে এতটুকুই প্রকাশ করলাম। আমাকে তো 2 বছর হলেও ভুলে গিয়েছেন সবাই, তাই আবার সামনে আসলাম। নেক্সট টার্গেট কে হতে পারে বলে আপনাদের মনে হয়? সে কথাগুলো বলেই স্ক্রিন অফ করে চলে যায়। সবার যেন মাথা খারাপ হয়ে গেছে। নাসিমকে খুঁজে বের করার জন্য নেমে পড়ে। বারেক আবিরের দিকে তাকায়। দেখছি এই হলো ব্ল্যাক শ্যাডো। শালা আমাদের জীবনটা পুরো নষ্ট করে দিতে এসেছে। কিন্তু সে নিলয়, কারণ আমি বেশ ভালো করেই জানি নিলয় এগুলো করেছে। কি করব বুঝতে পারছি না, সবকিছু সে শেষ করে দেবে আবির। আচ্ছা, আমি দেখছি সে আসলে কি চায়, তার চাওয়াটা কি হতে পারে। ঠিক আছে। বারেক, মুজিব, খালিদেরা সবাই ভয় পেয়ে চুপ হয়ে গেছে। সবার অতীত ওই ফাইলটাতে আছে। সবার যেন ঘুম হারাম হবার মতো অবস্থা। নিধি অনেক খুশি। সে বেরিয়েছে তার কাজে। তার মায়ের খুনি ব্ল্যাক শ্যাডো এভাবে প্রকাশ করবে এমন সময় নিধির ফোন বাজতে শুরু করে। অতিশ্রী ফোন করেছে। এটা সেই মেয়ে যাকে সে বাবার জন্য কর্পোরেট কাজের জন্য কয়েকটা ছেলে তুলে নিয়ে রাস্তার মাঝে বেঁধে রাখে। নিধি ফোন রিসিভ করলো। হ্যালো দিদি, আমি অতিশ্রী। তুমি কোথায়? ওরা আজকে এসে আমার মা বাবাকে আটকে রেখেছে। আমি বাথরুমে লুকিয়ে ফোন করেছি। ওই ভাইয়াকেও ফোন করেছিলাম, উনি ধরেনি। আচ্ছা, আমি আসছি, তুমি চিন্তা করো না। নিধি ফোন কেটে দেয়। কৌশিককে কল করে, কিন্তু কৌশিক ফোন রিসিভ করে না। কৌশিককে তুলে নিয়ে গেছে কারা যেন। নিধি কি করবে বুঝতে পারছে না। সে মেয়েটার বাড়ির ঠিকানা চেনে। সে ওদিকেই যেতে থাকে। ওদিকে অতশ্রী লুকিয়ে আছে বাথরুমে। ছেলেগুলো সারা বাড়ি খুঁজছে। অতিশ্রীর হঠাৎ ফোনে বেজে ওঠে। তাকিয়ে দেখে আবিরের নাম্বার থেকে কল। ফোনে রিংটোন শুনতে পায় ওরা। অতশ্রী ফোন রিসিভ করেই বলে, হ্যাঁ দাদা, আমি রাস্তায় বেঁধে সেদিনের ওই মেয়েটা। ফোনটা কেটে যায়। সে পুরো কথা শেষ করতে পারে না। আবির বুঝে যায় বিপদ হয়েছে তার। আবির অর্ককে ফোন করলো। হ্যাঁ ভাই বলো। একটা নাম্বার দিচ্ছি, লোকেশন বের করো। আমি বাইরে আছি, 2 মিনিটের ভিতরে দিবি। ঠিক আছে। অর্ক 2 মিনিটের ভিতরে ঠিকানা পাঠিয়ে দেয়। আবির সেদিকে যেতে থাকে। অপর দিকে নিধি চলে এসেছে সেখানে। ভিতর থেকে ছেলেরা গাড়ির হর্ন শুনতে পায়। নিধি দরজার কাছে আসে। ভিতর থেকে লক করা। নিধি দরজার কাছে দাঁড়িয়ে কলিং বেল বাজায়। ভিতরে ছেলেগুলো অতশ্রীর মাকে মেরে ফেলেছে। ওরা যদি চিৎকার করে তবে সবগুলোকে মেরে ফেলবে, তাই সবাই চুপচাপ হয়ে থাকে। অতু, কই তুমি? দরজা খোলো, আমি এসেছি। নিধি দরজায় লাথি দেয় অনেকবার, কিন্তু দরজা খোলা পায় না। যখনই সে ঘুরে জানালার দিকে যাবে, দরজা খোলার শব্দ হয়। এমন সময় একটা হাত নিধিকে টেনে ভিতরে নেয়। পর নিধির মাথায় জোরে আঘাত করা হয়। নিধি ঘুরে পড়ে যায় ফ্লোরে।
নিধি দেখতে পাই মেঝেতে রক্ত। অতশ্রীর মায়ের গলায় ছুরি দিয়ে টান দিয়ে কেটে মেরে ফেলা হয়েছে। অতশ্রী কাঁদতে থাকে, তার বাবার মুখে রুমাল বাঁধা। ছেলেটার নাম নিতিন। নিতিন হাসতে থাকে। কি রে বুড়িয়া, এবার তোদেরকে বাঁচাবে কি? তোর মেয়েকে তোর সামনে ধর্ষণ করব। ফাইলে সাইন করবি কিনা বল, মুখ থেকে রুমাল সরা। মরে গেলেও সাইন করব না। আমি চাই না আমার মেয়ের জীবনের বিনিময়ে হাজার হাজার বাচ্চাদের প্রাণ নষ্ট হোক। তোমরা যে জায়গা চাচ্ছ ওখানে শিশু হাসপাতাল আছে, পাশেই বস্তি আছে, ওখানে ছেলেমেয়েরা তার পাশের স্কুলে পড়াশোনা করে। এই অন্যায় আমি কিছুতেই হতে দেব না। মৃত্যু হলে হবে। শালা তুই এত সৎ হয়ে কি করলি? তোর বউ মরছে, টাকা তোকে বেশিই দিতে চেয়েছিলাম একটা সাইনের জন্য। চাকরি চলে যাওয়ার ভয় দেখালাম, বাবাকে দিয়ে ফোন করিও কাজ হলো না। তোর মেয়েকে তুলে নিয়ে গিয়েও কিছু হয়নি। তোর বউকে মেরে ফেললাম, তবুও তোর সিদ্ধান্ত বদলাচ্ছে না। ওর মেয়ের গা থেকে জামা খোল, আর এই নতুন মেয়েটারা আমি দেখছি, ওর হাত পা বেঁধে ফেলে রাখ, ওটাকেও পরে খেয়ে দেব। দুটো ছেলে অতিশ্রীর কাছে আসে, গা থেকে একটানে জামা ছিঁড়ে দেয়। অরণ ঘোষ চোখ বন্ধ করে ফেলল তার মেয়ের অর্ধনগ্ন দেখে। মেয়েটাও যেন তার বাবার মতোই হয়েছে। অতশ্রী চিৎকার করে বলে, বাবা যা হবার হোক, আমি মৃত্যু বেছে নেব। তুমি কখনোই ওদের ফাইল সাইন করবে না। ভাই তোরা এমন কেন? তোদেরকে। এমন সময় দরজায় আবার কড়া নাড়ার শব্দ। সবার মুখে টেপ লাগিয়ে দেয়। ভাই, নতুন মেয়েটার মুখে টেপ লাগাবো না, সে তো অজ্ঞান হয়ে গেছে, মাথায় বাড়ি লেগে পড়ে গেছে। দরকার নেই, কে আসছে দেখ। আবির দরজার কড়া নাড়ে, কোনো সার শব্দ নেই। কয়েকবার ডাক দেয় আবির, তবুও সব কিছু নীরব। লোকেশন এটাই ছিল, হয়তো ভুল হতে পারে, পাশে কোনো বাড়ি হতে পারে। আবির ডেকেও যখন কাউকে পেল না, তখন চলে আসার সময় পা বাড়ে। ঠিক তখনই নিধি চিৎকার করে ওঠে, আবির! নিতিন এসে সাথে সাথে নিধির মুখে টেপ লাগিয়ে দেয়, কিন্তু চিৎকারটা সোজা আবিরের কানে গিয়ে পৌঁছেছে। আবির দরজার লাথি মারে। দরজার কাছে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, সে লাথি খেয়ে ছিটকে পড়ে, দরজা ভেঙে যায়। আবির ভিতরে আসে, 6 জন ছেলে দাঁড়িয়ে আছে। নিধি, অতশ্রী, অরণ ঘোষ বাধা অবস্থায় আছে। ও, তাহলে তোরা আবার এসেছিস? ভাই, সেদিনের ছেলেটা। সেদিন হাতে অস্ত্র ছিল না, আজকে আছে। শালাকে এখানে আজকে জবাই করে দেব। 1 মিনিট, কতদিন হলো নিজেকে বন্দি অবস্থায় মনে হয়েছে? আজকে একটু মুক্ত পাখির মতো অনুভব হচ্ছে। ভাঙা দরজাটা একটু ঠিক করে লাগিয়ে দিই। শালা পাগল নাকি? আবির পিছিয়ে এসে দরজা ঠিক করে দিল, তারপর বলে, কিরে, আমার দিকে তাকিয়ে কি দেখছিস? আর এ কি, মেয়েটার গায়ে ড্রেস আপ ঠিক কর। শালা তোকে। রাকেশ কথাটা বলে আবিরের দিকে এগিয়ে আসে। আবির ওর পায়ের বুটের সাথে থাকা চাকু বের করে রাকেশের ডান গালের ভিতর ঢুকিয়ে দেয়, যেটা বাম গাল দিয়ে বের হয়ে আসে। এটা দেখে সেখানে থাকা সবাই ভয়ে পিছিয়ে যায়। রাকেশ ফ্লোরে পড়ার আগেই তার গা থেকে শার্টের বোতামগুলো টেনে শার্টটা খুলে নিল। সেটা এগিয়ে এসে অতিশ্রীর গায়ে পরিয়ে দেয়। নিতিনের দিকে তাকিয়ে বলে, বাঘ সিংহের গল্প শুনেছিস? বাঘ কিন্তু সিংহের থেকে বেশি গর্জন করে, কিন্তু জঙ্গলের রাজা থাকে সিংহ। বাঘের 1000টা গর্জন, আর সিংহের একটা গর্জনই যথেষ্ট। উপরওয়ালার কসম, এখানে থাকা তোরা একজনও দরজার হাতল অব্দি স্পর্শ করতে পারবি না। তুই কে? পরিচয় দেবার সময় নেই, তোদের বাপদের যে জিগাবি থাক, পরে বলবো। চল শুরু করি। আবির এগিয়ে যায়, তারপর আবার নিতিনের দিকে আসে। নিতিনের হাতে ছিল বড় একটি ছুরি। আবির সেটা লাথি দিয়ে ফেলে দেয়। সে ওটা হাতে নিল, সবাইকে চোখ বন্ধ করতে বলে। সে না বলা অবধি কেউ চোখ খুলবে না। নিতিনের কাছে এগিয়ে এসে আবির নিতিনের বুকে কয়েকবার ছুরি ঢোকাতে শুরু করে। নিতিন যন্ত্রণায় চিৎকার করে ওঠে। কয়েক মিনিটের ভিতরে সবাই মরে পড়ে থাকে। আবির গিয়ে সবার বাঁধন খুলে দেয়, কিন্তু চোখ খুলতে বারণ করে। সবাইকে আবির বাইরে নিয়ে আসে, তারপর চোখ খুলতে বলে, নিধি, গাড়ির চাবি দাও। কি হয়েছিল ভিতরে? সেটা জানতে হবে না, হাসপাতালে নিয়ে যেতে হবে সবাইকে। আচ্ছা। নিধি গাড়ির চাবি দেয়। আবির অর্ঘদের মেসেজ করে, অরণ ঘোষের বাড়ির ঠিকানা দিয়ে জানিয়ে দেয়। কয়েক ঘন্টার ভিতরে বাড়ির মধ্যে যে লাশগুলো আছে সেগুলো সরিয়ে পুরো ঘর পরিষ্কার করে ফেলবি। অর্করা সবাই ওই ঠিকানায় চলে আসে, আর আবির ওদের সবাইকে নিয়ে হাসপাতালের দিকে যায়।
খালিদ, বারেক, নাসিম বসে আছে রুমে। ফারাদের এখনো খোঁজ নেই। নাসিম বলে, শালা হ্যাকারটা আমাদের চালিয়ে মারছে। সে কি চায়? সে যা চায় তাকে সেটাই দাও। আজ আমার অতীত ফাঁসলো, কালকে তোমার হবে না তার কোনো গ্যারান্টি নেই। যত তাড়াতাড়ি পারো কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ, সেটা যদি সম্ভব না হয় তবে আমরা সবাই শেষ হয়ে যাব। ফারাদ বলল সে নাকি কিছু একটা বলবে, কিন্তু সে কোথায়? আর আবিরকে বলেছি হ্যাকারের খোঁজার ব্যবস্থা করবে। ও, তা রাফাত কই? এমন সময় ফারাদ হাঁপাতে হাঁপাতে ভিতরে ঢুকলো। চোখ মুখ যেন সব শুকিয়ে গেছে, তার শরীরের অনেক জায়গাতে রক্ত লেগে আছে। কি হয়েছে ফারাদ? এমন দেখাচ্ছে কেন তোমাকে? ভাই, আমার সব শেষ। আমার মাথা কাজ করছে না। আমার কি হবে এখন? মানে মুজিব কি তোমার সাথে কিছু করেছে? তোমার পথ কি কেড়ে নিছে? না, সেটা হলে তো মানতে পারতাম, কিন্তু এবার যা হয়েছে আমি মানব কিভাবে? ভনিতা না করে সোজা সাপটা বলো তো। আমার ছেলে নিতিন মারা গিয়েছে। তোমরা তো জানোই নিতিনের মা ছিল হিন্দু ধর্মের। তাকে পালিয়ে এনে বিয়ে করি। ওর মা কখনো তার বাপের বাড়িতে যেতে পারেনি। ছেলেকে নিয়েই তার সব কিছু। সে ছেলে মারা গেছে। কি কি বলছো তুমি? মারা গেছে মানে? হ্যাঁ, কে বা কারা খুন করেছে আমার ছেলেকে। ওর স্বপ্ন ছিল নতুন বিজনেস শুরু করবে। নাইট ক্লাবের পাশাপাশি সে গোপনে ড্রাগস বিজনেস করতে চেয়েছিল। এর জন্য কিছু জায়গা দরকার পড়ে ওর। সেসব নিয়ে বাড়িতে তেমন আসতো না। আর আজকে আমার ছেলের লাশ পেয়েছি জঙ্গলের পাশে। বুকে পেটে অনেকবার ছুরি চালানো হয়েছে। আমার সব শেষ। নিতিনের মা জ্ঞান হারিয়ে হাসপাতালে। কে করেছে এটা? কারা করেছে? কি ঘটনা এসব ঘটেছে আর তুমি জানাতে এসেছো এখন? চলো সবাই দেখি। ওরা চারজন দ্রুত রুম থেকে বের হয়। কে নিতিনকে খুন করেছে বারেক বুঝতে পারে না। এই সাহসকে দেখাতে পারে। কৌশিককে তুলে এনেছে রাতুলের লোকেরা। কৌশিক রাতুলকে অনেক মেরেছে, এজন্য কৌশিককে তুলে এনে অনেক মেরেছে। একেবারে আধমরা করে দিয়েছে কৌশিককে। রতন ফোন করে রাতুলকে। রাতুল ভাই, পুলিশ অফিসারটাকে কি করব? অনেক মেরেছি। একেবারে মেরে ফেলিস না, তাকে রাস্তার দিকে ফেলে দে। আমি বের হতে পারবো না। বাইরে গেলে বাবা অনেক ঝামেলা করবে। ওই শালার বাবাটাকে যে আমি কোন দিন মেরে ফেলবো। ভাই রিল্যাক্স, আপনি টাকা দেবেন, আমরা কাজ করব। আর কোনো কাজ আছে? হ্যাঁ আছে তো। আমাদের বাড়িতে বাবার বন্ধুর ছেলে আশা, আবির, ওটাকে তুলে নিয়ে মেরে ফেলবি। কোনো রকম বাঁচিয়ে রাখবি না। যত টাকা লাগে দিব। নিধিকেও তুলে আনার ব্যবস্থা কর। নিধিকে তুলে নিয়ে যাবি, আমি আবিরের নাম্বার ম্যানেজ করে দিব। নিধির সাথে ওর বন্ধুত্ব, আমি ওর সাথে ফোনে কথা বলতে শুনেছি। নিধিকে তুলে নিয়ে আবিরকে কল দিবি। ও নিধির কাছে যাবি, তখনই দুটোকে কুপিয়ে মেরে ফেলবি। আমিও আসবো সেদিন। ঠিক আছে ভাই, টাকা লাগবে 30 লাখ। এত টাকা? আচ্ছা পাবি। হ্যাঁ, অনেক ঝামেলা আছে, ফুলাপান বেশি লাগবে তাই। আচ্ছা, আমি তোকে 40 লাখ দিব। কাজ একদম ক্লিয়ার চাই, কোনো প্রমাণ যেন না থাকে। দিল কুশ কার দিয়া, কাজ হয়ে গেছে ভেবে নেন। রাতুল ফোন কেটে দেয়। সে রুম থেকে এখন বের হয় না। পলি ভুলেও এদিকে ঘরে আসে না। রাতুলের মনে রাগের মেঘ জমেছে বিশাল। তানিশার ইন্টারভিউ আজ অনেক ভালো হয়েছে। চাকরিটা আজ হয়েই গেছে ওর। খুশিতে সে আজই জয়েন করে ফেলেছে তার ডিপার্টমেন্টে। গোয়েন্দা সংস্থার সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন হয়ে সে খুশিতে আত্মহারা। কিন্তু এমন হুট করে তার চাকরিটা হয়ে যাবে ভাবতেই পারিনি। তানিশা হেড অফিসারের সামনে দাঁড়িয়ে আছে। তুমি তাহলে নতুন মেয়ে, বারেক স্যারের ভাইয়ের মেয়ে? স্যার। তোমার বাবা তো দেশের বাইরে গিয়ে আর আসলোই না। তোমার বাবা আমার বন্ধু। তুমি এতদিন বললেই তো চাকরি হয়ে যেত। তবে ভেবো না, এসব জানার পর চাকরি দিয়েছি। চাকরি পাওয়ার পর তোমার বাবার নাম দেখলাম তাই। ধন্যবাদ স্যার। শোনো, তোমার একটা বিশেষ কাজ আছে। সেটা হলো ব্ল্যাক শ্যাডো নামে ওই হ্যাকারকে খুঁজে বের করা। উপর থেকে অনেক চাপ আসছে। তাকে না পেলে সব ডিপার্টমেন্ট থেকে হেড অফিসারদের বহিষ্কার করা হবে। আচ্ছা স্যার, আমি চেষ্টা করব। ধন্যবাদ স্যার। তানিশা বের হয়ে আসলো। ভয়ে যেন হাত পা কাঁপছে তার। কিন্তু চাকরি পাবার কথা সে প্রথমে কাকে জানাবে? কে আছে তার? তখনই আবিরের চেহারাটা ওর চোখের সামনে ভেসে আসে। ছেলেটা এসেছে মাত্র কয়েকদিন হয়েছে।
তবুও তানিশার যেন খুব আপন লাগে নিজের কাছে। ছেলেটাকেই আগে জানাবে, আর কাউকে সে বলবে না। মা বাবার সাথে তানিশার ঠিক মতো কথাই হয় না। সে আজকে ট্রিট দেবে। খুশি হয়ে সে রওনা দেয় বাড়ির দিকে। প্রভা ক্লাসে বসে আছে, অঙ্কের ক্লাস হচ্ছে। আজকে স্টুডেন্টরা গণিতে মার খেয়েছে। টিচার বলে, বোর্ডে অঙ্কটা করতে হবে। প্রভা পিছন থেকে হাত ওঠায়। স্যার সেটা দেখতে পেয়ে বলে, দেখো তোমরা, ফকিরের মেয়ে অঙ্ক পাচ্ছে, আর তোমরা সবাই কি করছো? এই ফকিরনির মেয়ে, হাত নামা। তোর অঙ্ক করা লাগবে না। ছুটির পর কি তোর মায়ের সাথে ভিক্ষা করতে বের হস নাকি? সবার পড়া না হলে তোর কেন হবে? স্কুলে তো আসিস ফ্রিতে, স্কুল বাসে তোকে তো নেয় না, সেটাও অনেক ভালো হয়েছে। না হলে তোর সাথে যারা আসবে সবগুলো ফকিরনি হবে। যা, ক্লাস থেকে বের হয়ে যা। স্যার এমন কথা শুনে প্রভা কেঁদে ফেলেছে। এতটুকু বয়সে বুঝে ফেলেছে কোন কথার কতটুকু ওজন হয়। সে ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। হেড স্যারের রুমে আসে। হেড স্যার প্রভাকে দেখে বলে, কি ব্যাপার, তুই এখানে কেন? আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। আমি পড়া পেরেছি, তবুও আমাকে ফকিন্নি বলে বের করে দিয়েছে। ভালো করেছে। যাবাক, একদম রুমের আশেপাশে আসবি না। টাকের বড্ড শখ হয়েছে ময়ূরীর পাখনা লাগানোর। যাবাক এখান থেকে। প্রভা ভয় পায়। সে স্কুলের মাঠে এসে কাঁদে। স্কুল ছুটি হয় বেশ কিছু সময় পর। পলি তার মেয়েকে নিতে এসেছে। এসে দেখে তার মেয়ে এমন অবস্থা। স্যারদের সাথে কথা বলেও লাভ হয়নি, বরং আরও অপমান করে বের করে দেয়। পলি চুপচাপ বাড়িতে চলে আসে। প্রভাকে জানিয়ে দেয় আবিরকে যেন এসব কথা না বলতে। শোন প্রভা, আবির মামাকে এসব ঘটনা কিছুই বলবি না, মনে থাকবে? কেন বলবো না? মামা বলেছে কোনো সমস্যা হলেই জানাতে। আর কত করবে সে? দেখিস না আমাদের জন্য সে সব কিছু করে। আর তার চিন্তা বাড়াস না। যদি বলিস তোকে কিন্তু বের করে দেব বাড়ি থেকে। প্রভা কোনো কথা বলে না, সে কেবল মাথা নাড়ায়। নিধি সুস্থ হয়েছে। সে বসে আছে গাড়িতে, পাশে আবির বসা। নিধি কিছু বলছে না, শুধু ভাবছে এই মানুষটা যেন একদম নিলয়ের মতো। দেখতে খুবই শান্ত, কিন্তু কাজগুলো কত ভয়ঙ্কর। তবে যা করে তা অন্যায় নয়। কি ভাবছেন মিস নিধি? বাড়ির সামনে এসে গিয়েছি তো। না, তেমন কিছু না, বাড়িতে আসেন। আজকে নয়, তবে আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। আপনাকে ভালোবাসি। নিধি শকড হয়ে যায়। হুট করে আবির এমন কথা বলবে সে কল্পনাও করেনি। হাসপাতাল থেকে বের হয়ে সোজা বাড়ির পথ ধরে। নিধি আবিরের দিকে তাকায়। আবির বলে, যা শুনেছেন তা সত্যি। ভালোবাসি আপনাকে। জানি না কেন ভালোবাসি, তবে আপনার প্রতি ফিলিংস অনুভব হয়েছে, এই জন্য জানিয়ে দিলাম। বাড়ি যাব আমি। আপনি কি কাউকে ভালোবাসেন? নামো গাড়ি থেকে। আচ্ছা, ভেবে পরে উত্তর দিও। তোমার চোখ মুখ বলছে তুমি আমার কথা ভাবো। আবিরকে এক প্রকার ধাক্কা দিয়ে নিধি গাড়ি থেকে নামিয়ে দেয়। আবির হাসতে থাকে। নিধি ওর গাড়ি নিয়ে বাড়ির ভিতর চলে যায়। আবির মুচকি হেসে চলে যায় সেখান থেকে। আজ যখনই নিধি সুস্থ হয়েছে, তখনই নিধি আবিরকে কে তুমি এই প্রশ্নটা করেছে। আবির সেটার উত্তর দেয়নি। আবির বাড়িতে এসেছে। বাড়িতে আসতেই তানিশা এসে আবিরকে জড়িয়ে ধরে। আবির কিছুটা থতমত খায়। তানিশা আবিরের হাত ধরে বাহিরে নিয়ে আসে। উঠানের গাছের নিচে বসলো দুজন। আবির, আমার চাকরি হয়ে গেছে, গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর। আমি খুবই খুশি। জানো, বাড়ির কেউ এখনও জানে না, তোমাকেই প্রথম জানালাম। আর চাকরিতে জয়েন করেই আমার একটা কেসও দিয়েছে, ব্ল্যাক শ্যাডোকে খুঁজে বের করা। জানো আমি কত খুশি আজ। আর এই খুশিতে তোমাকে বলতে চাই, আই লাভ ইউ। তুমি আসার পরেই আমার চাকরিটা হয়ে গেছে। ইউ আর মাই লাকি ম্যান আবির, আই রিয়েলি লাভ ইউ। তানিশা এক নাগারে কথাগুলো বলে আবিরের দিকে তাকালো। আবির বোকার মতো করে চেয়ে আছে তানিশার দিকে। তানিশা আবিরের হাত ধরল। আবির চুপচাপ বসে আছে। কি বলবে সে বুঝতে পারছে না। খানিকটা আগে সে অন্য একজনকে প্রপোজ করেছে, আর এখন আবিরকে আরেকজন প্রপোজ করছে। জিনিসটা কিভাবে হ্যান্ডেল করবে সে? এই, তুমি কথা বলছো না কেন? আমি কিন্তু অনেক ভালোবাসতে পারি। তুমি একদমই চিন্তা করো না। বাড়ির আঙ্কেলের কথা ভাবছো? আমি ম্যানেজ করে নেব তো। আমি এখন চাকরি করি, সংসার চালানো কোনো বিষয় না। কিছুদিন প্রেম করব, তারপর বিয়েটা করে ফেলবো, কেমন? তুমি কি একটু বেশি স্পিডে চিন্তা করছো না? প্রেম শুরু হলো না, বিয়ে সংসারে চলে গেলা। আগে নিজের কাজে ঠিকঠাকভাবে মন দাও।
গোয়েন্দার কাজ কিন্তু অতটা সহজ নয়, তাই এসব মাথা থেকে ছেড়ে আগে প্রথম কাজটা কমপ্লিট করো, তারপর না হয় প্রেম নিয়ে ভেবো, কেমন? তা না হলে কিন্তু চাকরি চলে যাবে, তখন আর সংসার চলবে না। হ্যাঁ ঠিক বলেছো তো, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না। ওই হ্যাকার কি কোনো সাধারণ হ্যাকার যে জাল বিছালাম আর সে জালে পা দেবে? এগুলো অনেক কঠিন কাজ। কঠিন আবার কই, কাউকে পেতে হলে তার মতো করে ভাবতে হবে, তার মতো করে কিছু করে দেখাও, দেখবে সে এমনিতেই চলে আসবে কথা বলতে, তখন না হয় তাকে খুঁজে বের করে নিবা। তুমি তো দেখে অনেক কিছুই জানো। আচ্ছা আমি তাহলে নিজের মতো প্ল্যান করি, তোমাকে সব জানাবো, তুমি কিন্তু হেল্প করবে। আবির মাথা নাড়ে, সে উঠে চলে যায়। রাতুল তার ঘরের জানালা খুলে সব কিছু দেখেছে। তানিশার কাছাকাছি গিয়েও সে কিছু করতে পারেনি। আর শালা আবির দুদিনের ছেলে এসে সব কিছু নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। ওইটাকে শেষ করতে হবে, রতনকে দিয়ে দ্রুত কাজ করাতে হবে। রাতুল এসব ভাবতে ভাবতে জানালা বন্ধ করলো। এরপর ল্যাপটপ অন করে পণ্য সাইটে প্রবেশ করে। ঠিক তখনই ও ল্যাপটপ কাজ করা বন্ধ করে দেয়। সে কোনো পেজ চেঞ্জ করতে পারে না। প্রথমে ভেবেছিল সাইট ডাউন বা সার্ভারের সমস্যা, কিন্তু পরক্ষণেই দেখতে পাই স্ক্রিনে একটি লেখা, ওয়েলকাম টু দ্য ব্ল্যাক শ্যাডো শো। কেউ যদি কারো মৃত্যু চায় সে আমার বন্ধু হয়। তারপর আবার স্ক্রিন ঠিক হয়ে যায়। রাতুল ঘাবড়ে যায়। ব্ল্যাক শ্যাডো নামটা পড়তে রাতুলের ভিতরটা ওর কেঁপে উঠল। বড় একটি ঢোক গেল সে। কি করবে বুঝতে পারছে না, তবে রাতুল যে ভয় পেয়েছে সেটা ওর চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে। আবির ভিতরে এসে পলিতের ঘরের দরজায় নক করে। প্রভা দৌড়ে আসে তার কাছে। আবির ওর পকেট থেকে চকলেট বের করে হাতে দিতেই দেখতে পাই চেহারাটা প্রভার আজকে শুকনো। কি হয়েছে রে, তোর চেহারা এমন দেখাচ্ছে কেন প্রভা? আজকে ওর শরীরটা একটু খারাপ দাদা ভাই, এই জন্য এমন লাগছে। একটু জ্বর এসেছিল, এখন আপনাকে দেখে সুস্থ হয়ে যাবে। ও, এখন কিন্তু বৃষ্টি প্রবণতা বেশি, খুব বেশি ভিজবি না, আর ঠিক মতো খাবি। কোনো সমস্যা হলে আমাকে জানাবি, ঠিক আছে? আর এই নে টাকা, খাতা কলম কিনবি। আবির 2000 টাকা প্রভার হাতে দেয়। প্রভা প্রথমে নেবার আগে ওর মায়ের দিকে তাকাই। আবির সেসব কেয়ার না করে হাতের ভিতরে গুজে দিয়ে চুলগুলো টানতে যাবে। এমন সময় বারেক চৌধুরী বাড়িতে প্রবেশ করে। বারেক চৌধুরী আবিরকে দেখেই বলে, আবির আমার ঘরে এসো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। আচ্ছা স্যার। প্রভা, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? আর রাতুল কিছু বলেছে তোকে? না, তার সামনে কেউ যায়নি আমরা। গুড। আবির চলে যায় সেখান থেকে। বারেক চৌধুরীর রুমে প্রবেশ করেছে। ফোনে কথা বলছে সে। কোনো হদিশ মেলাতে পারছি না। ফারাদের ছেলেকে কে বা কারা খুন করবে? জায়গা জমি নিয়ে যার সাথে ঝামেলা, তার স্ত্রীকেই নিতিন জবাই করে দিয়েছে। ওই লোক নিতিনকে মারতে পারবে না, কিছু একটা হয়েছে যেটা। এমন সময় রাতুল আসে রুমের ভিতরে। রাতুলকে দেখে বারেক ফোন কেটে দেয়। রাতুল বলে, নিতিন খুন হয়েছে? কে করেছে? আমাকে সব দায়িত্ব দাও, আমি খুনিকে খুঁজে বের করে দেব। বেশি বুঝিস না, ঘরে যা, তোর কিন্তু বাড়ি থেকে বের হওয়া নিষেধ। বাবা, বললাম তো আমি খুনিকে খুঁজে বের করে দিতে পারবো। এমন সময় আবির প্রবেশ করে। তারপর আবির বারেকের রুমের কাছে আসলো। রাতুল সেখানেই ছিল। বারেক আবিরকে দেখে বলে, আবির, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কে বা কারা যেন ফারাদের ছেলে নিতিনকে মেরে ফেলেছে, আর এমন ভাবে মেরেছে যা বর্ণনা করা কষ্টের। খুবই বিভৎস ভাবে মেরেছে। বুঝতে পারছি না কি করব, কোনো প্রমাণ নেই। নিতিন ফারাদের ছেলে? হ্যাঁ, তুমি চেনো নাকি? না, মানে সেদিন সবার সাথে দেখা হলো না, তখন বের হবার সময় ফারাদের ফোনে নিতিন কল করেছিল। ও, কিন্তু সে আর তার বন্ধুদের খুন করা হয়েছে। এই শহরে কার এত বড় সাহস যে ফারাদের ছেলেকে মারবে? বাবা, আমি বললাম তো বের করে দিব একদিনের ভিতরে। তুমি শুধু হ্যাঁ বলো, কে করেছে। আমি বের না করে দিতে পারলে তুমি যা ইচ্ছে বলিও। তুই যাবি রুম থেকে? তোকে এখান থেকে যেতে বলছি না, যা এখনই। কিন্তু রাতুলের গালে ঠাস করে চর বসিয়ে দেয় বারেক। রাতুল চুপচাপ কিছু সময় ওর বাবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর গালে হাত দিয়ে বলে, কাজটা তুমি ঠিক করলে না বাবা, এর ফল ভালো হবে না। শুয়োরের বাচ্চা। বারেক আবার রাতুলকে মারতে যাবে। এমন সময় আবির এসে বারেককে থামায়। রাতুল চলে যায় সেখান থেকে। রাতুল নিজের রুমে আসে। নিজের কেনা পিস্তলটা ডয়ের টেনে বের করে।
সেটাই হাত বুলে দেখে নিল একবার, তারপর বারেকের চেহারা মনে করে বলে, কুত্তার বাচ্চা, আমি তোকে মেরে ফেলবো। আল ইউ ফাক ইউ। আবির বারেককে চেয়ারে বসালো। বারেক সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালালো। আবির দিকে প্যাকেটটা বাড়িয়ে দেয়। দামি সিগারেট আবির একটা নিয়ে সেটা টানতে শুরু করে। বারেক বলে, একটা সময় ছিল নিজেকে নিয়ে গর্ব করতাম। রাজনীতিতে গর্ব চলে না, চলে ধৈর্য আর অহংকার। রাজনীতিতে চলে বুদ্ধি আর মাইন্ড গেম। প্রতিটা পদক্ষেপ একটা দাবা গুটির দানের মতো, ভুল করলেই সব শেষ। ধৈর্য ও অহংকার দুটোই বিপরীত পথ। ধৈর্য শেখায় অপেক্ষা করতে, আর অহংকার শেখায় জোর করে কিছু আদায় করতে। ধৈর্য বলে সময়ের সত্যের মুখোশ খুলে দেবে, অহংকার বলে আমি এখনই প্রমাণ করে দেব আমি কে। কিন্তু সত্যি হলো যে নিজেকে প্রমাণ করতে চায় সে অনেক সময় নিজেকে হারিয়ে ফেলে। আর যে অপেক্ষা করতে জানে সময় একদিন তার পক্ষে কথা বলে। ধৈর্য নীরব শক্তি, অহংকার উচ্চস্বরের দুর্বলতা। অহংকার মানুষকে একা করে তোলে, ধৈর্য মানুষকে করে তোলে। একজন ধৈর্যবান ব্যক্তি তীক্ষ্ণ অস্ত্র ছাড়াও যুদ্ধে জয়ী হয়, আর অহংকারী ব্যক্তি নিজেই নিজের সর্বনাশের কারণ হয়। যে মাথা নত করতে জানে সে একদিন সব মাথা উঁচু করে তাকানোর মানুষ হয়ে ওঠে। ঠিক বলেছো আবির, কিন্তু আমার যে আর ধৈর্য ধরছে না। খেলাটা শেষ করার কি সময় এখনো আসেনি? তার আগে বলেন, ব্ল্যাক শ্যাডোর সাথে কথা বলতে চান? আমি যে ব্যবস্থা করে দেব। আমার একটা হ্যাকার গ্যাং আছে, ওদের দিয়ে ব্ল্যাক শ্যাডোর খোঁজ পেয়েছি, মানে তার আইডি পেয়েছি। তার সাথে কি কথা বলতে চান? সত্যি পারবে তুমি সব ব্যবস্থা করতে? হ্যাঁ পারবো। আর হ্যাঁ, আপাতত ফারাদের বিষয়ে জড়ায়েন না। যে খুন করেছে সে নিজেই চলে আসবে আপনার কাছে, আমি সেটা দেখছি। কাল হ্যাকারের সাথে আপনারা সবাই কথা বলবেন। এখন যাই। আবির চলে গেল রুম থেকে। বারেক ছেলেটার প্রতি আরও কৃতজ্ঞ হয়। ছেলেটাকে এনে বেশ ভালোই করেছে, যদিও সেটা টাকার বিনিময়ে এসেছে। তবে মেন কাজের পাশাপাশি বারেকের সব দিক যে খেয়াল রেখেছে আবির, সেটাই তার জন্য অনেক ভালো লাগার বিষয়। আবির তার রুমের দিকে যাচ্ছিল, রাতুলের কথা শুনতে পাই আবির, শালা আমাকে চিনে না, আমি তার ছেলে, আমার উপরে কোনো ভরসা তার নেই, বাবাকে সরাতে হবে। আবির দরজার পাশে দাঁড়ায়, তারপর সেখান থেকে চলে আসে। রাত বেশ গভীর, সবাই যখন ঘুমে কাতর, ঠিক তখনই রাতুলের ঘরের জানালা দিয়ে একটা চিরকুট আসে, বলের মতো ভাঁজ করা অবস্থায়। রাতুল তখনও জেগে, পিস্তল হাতে ওর। চিরকুটটা কে যেন ছুঁড়ে দিয়ে গেছে। রাতুল দ্রুত কাগজটা হাতে নিল, ভাঁজগুলো খুলল সে। রক্ত দিয়ে কয়েকটা লাইন লেখা দেখতে পায়। সময় ফুরিয়ে গেলে জীবন ও হাতে থাকা অস্ত্র দুটোই অকেজো হয়ে যায়। সময়কে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। শব্দ থেকে নিজেকে আড়াল কর, নিঃশব্দ ব্যবহার করে এগিয়ে যাও। রাতুল অবাক হয়, এমন লেখার কি মানে আছে সে বুঝতে পারছে না। মানে কি? কে আবার দিল চিরকুট? সে একবার রুম থেকে বের হলো, সবার রুমে দরজা আটকানো। তাহলে কে দিবে ওকে চিরকুট? রুমে ফিরে আসেছে, পায়চারি করে আর ভাবতে থাকে লেখাগুলোর মানে কি। হাতে থাকা পিস্তলের দিকে তাকায় রাতুল। পিস্তল দিয়ে গুলি করলে শব্দ হবে, কিন্তু ছুরি দিয়ে কাউকে খুন করলে শব্দ হবে না। আর সুযোগ সময়টা এখনই। রাতুল বুঝে ফেলেছে তার কি করতে হবে। সে ছুরি বের করলো ডয়ের থেকে, পা টিপে টিপে বের হয়, এগিয়ে যায় বারেকের ঘরের দিকে। বারেক টেবিলে মাথা দিয়ে শুয়ে আছে, জানালা খোলা, চাঁদের আলো এসে পড়ছে তার মুখে। রাতুল তার পিছনে গিয়ে দাঁড়ায়, বারেককে বলে, বাবা, নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম অনেক আগেই, তুমি সেই সুযোগ আমাকে দাওনি, বরং তুমি আমাকে রোজ অপমান করেছ। আমি তোমাকে মেরে তোমার জায়গাতে বসবো, তারপর দেখাবো আমি লুজার নই। রাতুল কথাটা বলে বারেকের পিছনে ছুরি মারে। বারেক চিৎকার করে ওঠে। ডিম লাইটের আলোতে স্পষ্ট খুনের চেহারা দেখতে পাই বারেক, নিজের ছেলে। রাতুল তাকে ছুরি মেরেছে। রাতুল আবার ছুরি মারতেই যাবে। রাতুল তুই? এখন প্রমাণ হবে কে শুয়োরের বাচ্চা। তোমার সময় শেষ বাবা। তখনই বারেক এক হাত দিয়ে সেটা ধরে রাতুলকে ঠেলে ফেলে দেয়। বারেক আবির বলে জোরে ঢাক দেয়। ঘর থেকে বের হওয়ার জন্য বের হয় বারেক। রাতুল পাঞ্জাবিটা টেনে ধরে,
বুকে ছুরি মারতে যাবে তখনই কে যেন রাতুলের হাত ধরে জোরে একটা ঘুষি দেয়। তারপর লাইট জ্বলে ওঠে। আবির এসেছে। রাতুল আবিরকে দেখে এগিয়ে আসে, কিন্তু আবির রাতুলকে আরও একটা ঘুষি দেয়। রাতুলের হাত থেকে ছুরিটা পড়তেই সে দৌড়ে রুম থেকে বের হলো। আবির লাইট জ্বালিয়েছে। সে বারেকের কাছে আসে। পিঠের এক জায়গাতে অনেক বড় ছুরির আঘাত। মাংসর ভিতরে ঢুকে গিয়েছে, সেখান দিয়ে রক্ত পড়ছে অনেক। ততক্ষণে তানিশাও চলে এসেছে। আঙ্কেল, কি হয়েছে? এই অবস্থা কেন তোমার? তানিশা, এখন সময় নেই কথা বলার, জলদি ওনাকে হাসপাতালে নিতে হবে। আর ছুরি মেরেছে রাতুল। কি? রাতুলের কাজ করেছে? আমি আঙ্কেলের গাড়ি বের করছি, তাকে নিয়ে আসো। সে রাতে আবির আর তানিশা বারেককে হাসপাতালে নিয়ে যায়। বারেককে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। আবির দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তানিশা নেই, রিসেপশনে গিয়েছে, বাকি লোকেদের খবর দিচ্ছে। আবির দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে মুচকি হাসতে থাকে। তারপর ঘাড় কাত করে বলে, রাতুল বেটা, আপ তু তো গেয়া। আবির মুজিবের বাড়ির মেন দরজার কাছে দাঁড়িয়ে আছে। দারোয়ান এসে জিগালো, কি চাই? কে আপনি? নিধি, ম্যামের কাছে এসেছি। বললেই হলো, এটা মন্ত্রীর বাড়ি। স্যার বা ছোট ম্যামকে বললেই তো দেখা যাবে না, তাই না? যান মিয়া, ভাগেন। আবির সিসি ক্যামেরার দিকে তাকায়। দারোয়ানকে জিজ্ঞেস করলো, গার্ডরা তো নিধির কথা বলাতে ছেড়ে দিল, আপনি ভিতরে ঢুকতে দিচ্ছেন না কেন? তুমি কে? হ্যাঁ বাবা, যাও তো এখান থেকে। এমন সময় দারোয়ানের ফোনে কল আসে। কল পেয়ে দারোয়ান উঠে দাঁড়ায়। সে বলে, জি ম্যাম, এখনই দিচ্ছি। ভুল হয়ে গেছে ম্যাম, আর হবে না। দারোয়ান ফোন কেটে দিয়ে আবিরের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। তারপর মিনমিন গলায় বলল, স্যার, আপনি ম্যামের বন্ধু হন সেটা আগে বলবেন না? আমি ভাবলাম কোথাকার কোন ছেলে। সরি স্যার, আপনি আসুন। আবির হাসলো। সে দারোয়ান দরজা খুলে দেয়। আবির ভিতরে আসে। বাড়ির ভিতরে থাকা সিকিউরিটি এগিয়ে আসে। মেশিন দিয়ে আবিরের সব কিছু চেক করে নিল। কোনো অস্ত্র আছে কিনা। সিকিউরিটি কোনো কিছু পায় না। আবিরকে যাওয়ার জন্য অনুমতি দেয়। আবির মেন দরজার কলিং বেল বাজায়। নিধি এসে দরজা খুলে দেয়। তুমি এখানে? দরজার কাছে দাঁড়িয়ে থাকা আবির একটু নিধির দিকে ঝুঁকে যায়। আবিরের ঠোঁটে প্রশান্তি, ঠোঁটে সেই পুরনো চওড়া হাসি। কেমন আছো নিধি? নিধি অবাক হয়ে চেয়ে থাকে আবিরের দিকে। তার চোখে অপ্রস্তুতি, এক ধরনের ভয়। নিধি এক পা পিছিয়ে আসে। ভালো, তুমি এখানে কেন? বাবা কিন্তু বাড়িতে আছে। আবির যেন কিছু মনে করলো না। মাথা উঁচু করে গলা শক্ত করে বলল, তো থাকুন না, মন্ত্রীর মেয়ে বলে ভালোবাসা যাবে না? এই জন্যে কি আমাকে ফাঁসি দেবে বুঝি? নিধির মুখ লাল হয়ে ওঠে। চারপাশে তাকিয়ে নেয়। ভয়ে উদ্বেগে চোখ বড় বড় হয়ে যায়। নিধি চুইটা রাগ মিশিয়ে বলে, তাই বলে সোজা বাড়িতে চলে আসবে? বাবা জানে আমার কোনো বন্ধু নেই, যদি দেখে ফেলে? আবির এক চিলতে হাসি দিয়ে বলে, তাহলে তো ভালোই হলো। জানতে চাইলে আমি সোজা বলবো, মন্ত্রী সাহেব, আমি আপনার মেয়ের বন্ধু নই, প্রেমিক বলছি। নিধি গলা নামিয়ে এক ধাক্কায় আবিরের বাহু চেপে ধরে বলে, তুমি কি পাগল? এইসব কথাবার্তা বাবাকে বলা যায়? আবির শান্ত স্বরে বলে, আমি তো মিথ্যে কিছু বলিনি। বলো না, মিথ্যে বলেছি? অবশ্য তুমি ভালোবাসো কিনা সেটা এখনো বলনি। তোমার কোনো প্রেমিকও নেই, তার মানে ভালোবাসলে আমাকেই বাসবে। নিধি চুপ, চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ চুপচাপ। হঠাৎই মুখ ফিরিয়ে বলে, ওরে ঢং, যাও এখান থেকে। আবিরের ঠোঁটে চিরচেনা মিষ্টি বিদ্রুপ। কেন যাব? মানে, এটা কেমন কথা? কেউ যখন কাউকে সত্যি ভালোবাসে তখন সে যায় না, অপেক্ষা করে, বিপদের মুখোমুখি হয়, সত্যি বলার সাহস রাখে। আমি দাঁড়াতে এসেছি নিধি, পালাতে নয়। আর তাছাড়া তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি কি আমাকে ভালোবাসো? নিধি থমকে যায়। তার ভেতরে যেন এক ঝড় বইছে। আবিরের কথাগুলো যেন হাওয়ায় ভাসে। তুমি জানো না, আমার বাবা এসব এখন পছন্দ করে না। সে চায় না বাড়িতে কোনো ছেলে আসুক। সেই হিসেব করলে আমি এমন কেউ না যে নিজেকে তোমার প্রেমিকা বলতে পারি প্রকাশ্যে। আর আমি এমন কেউ না যে মনের কথা লুকিয়ে রাখতে পারি। রাজনীতি কি, ক্ষমতা, নাম, এগুলা কেবল কাগজের বাহার। আমার কাছে তুমি রাজনীতি, তুমি আমার অহংকার। নিধি কিছু বলতে গিয়ে আবার থেমে যায়। আবিরের ঠোঁটের কোণায় আবার সেই হাসি। তুমি হয়তো ভেবেছিলে আমি মিশি ভালোবাসি,
আজ প্রমাণ দিতে এসেছি। আমার সাহসটা তো দেখো। তুমি ভালো না বাসলে দারোয়ানকে কেন ফোন করে ভিতরে আসতে দিতে বললে? আরে বাদ এসব, বাবা জানলে শেষ। ওনাকে তুমি চেনো না। জানি উনি একজন ক্ষমতাধর মন্ত্রী, কিন্তু বাবা হিসেবে কতটা ভালো সেটা জানি না। তবে আমি তার মেয়েকে ভালোবাসি, চুরি করে নয়, বুক ফুলিয়ে বলতে পারবো। এটুকু যদি বুঝতে না পারেন তাহলে রাজনীতি করে কী লাভ? বাবার ছেলে ঘরে আসতে দেয় না। বাইরে আমি যার সাথে বেড়াই না কেন, বাড়ির ভেতরে কোনো বন্ধু এলাও না। বাবার অনেক শত্রু আছে। তাছাড়া তোমার কি ভূত চেপেছে ভালোবাসার? আমি কেমন সেসব জানবে না? বাড়ির সিকিউরিটি দেখেছে বলে তোমাকে আসতে দিয়েছে। যদি বাবার পার্সোনাল সিকিউরিটি দেখে তোমাকে অনেক সমস্যা করবে, মারতেও পারে। দেখছো কতটা ভালোবাসা থাকলে এভাবে চিন্তা করে কেউ। তবে মার খেলে খাবো, আমি গর্ব করে বলবো তোমার ভালোবাসার জন্যই মার খাচ্ছি। একটা দীর্ঘ নীরবতা। নিধি বুঝতে পারছে না কি বলবে। তখনই মাথায় আসে নিলয়ের কথা। দেখো, আমি একজনকে ভালোবাসতাম, সে এই বাড়িতে থাকতো, সে এখন নেই। চলে গেছে তো। তোমার মতো মেয়েকে যে ছেড়ে চলে যায় সে বোকা। ওসব বাদ নিধি, আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি কেমন করে এত সাহস পেলে শুনি? তোমাকে ভালোবাসে? আমি কি তোমাকে ভালোবাসি? আজব। আমি অত শত জানি না। আমি শুধু জানি তোমার চোখ কান্না চেপে রাখে, ঠোঁট বলে যাও, কিন্তু তোমার মন চায় থেকে যাও। নিধি আবিরের চোখের দিকে তাকিয়ে থাকে। তার চোখে প্রেম, অবহেলার রাগ আর একরাশ লজ্জা মিশে একরকম গলিত আগুনের মতো হয়েছে। নিলয়কে কি তবে ভালোবাসা ভুল ছিল? এমন সময় নবাব মুজিব পাঞ্জাবি পরে বের হয়ে আসে। দরজার কাছে নিধি আর একটা ছেলেকে দেখে তিনি থেমে যান। আবিরকে আড়াল করার চেষ্টা করে নিধি। কে এসেছে রে? আমার পরিচিত, ওই যে বলেছিলাম না একটা মেয়েকে আমি বাঁচাতে। সালাম নেবেন আঙ্কেল, আমি আবির, নিধিকে ভালোবাসি। গত 2 দিন আগের রাতে প্রপোজ করেছিলাম, তার উত্তর জানতে এসেছি। আবিরের কথা শুনে নবাব মুজিব কপাল কুঁচকে তাকায়। ছেলেটার কণ্ঠ অনেক পরিচিত লাগছে। চোখ দুটো যেন কোথায় দেখেছে, কিন্তু মনে করতে পারছে না এমন পরিচিত কেন লাগছে ছেলেটা। আবির বলে, কি ভাবছেন আঙ্কেল? ভাবছেন আমাকে মারবেন? মারলেও কোনো সমস্যা নেই। আমি আপনার মেয়েকে ভালোবেসে মরতেও পারি। আসার সময় বাবাকে কল করে বলে এসেছি, বাবা তোমার বউকে ভালোবাসার দায়ে যদি মরে যাই তাহলে আর একটা ছেলে পয়দা করিও। নিধি চমকে যায়। এই ছেলেটা আসলেই পাগল। তবে মুজিব হেসে ফেলেছে। নিধি আর অবাক হয়। মুজিব বলে, তোমাকে প্রথমে চেনা মনে হয়েছে, কিন্তু তার তো কেউ ছিলই না। তোমার বাবাও আছে, তার নাম্বারটা দিয়ে যেও। ভেতরে আসো। নিধি, বাইরে যাবি না সিকিউরিটি ছাড়া। ফরাদের ছেলে খুন হয়েছে জানিস তো? গত রাতে বারেককেও খুন করার চেষ্টা করা হয়েছে। দিনকাল ভালো না, সাবধানে চলাফেরা করবি। বাবা। ধন্যবাদ আঙ্কেল, আপনি অনেক ভালো। আপনার মেয়ের মতো পচা না। ফোনটা দিন, আমার বাবা মায়ের সবার নাম্বার দিচ্ছি। নিধির কাছে দিয়ে যেও। বের হলাম আমি। মুজিব কথাটা বলে বের হয়। কতগুলো গার্ড দৌড়ে আসে মুজিবের কাছে। একসাথে গাড়িতে উঠে চলে যায় বাড়ির ভিতর থেকে। নিধি যেন হাঁপছের বাজে। আবিরের হাত ধরে একটানায় ভিতরে এনে জোরে একটা শ্বাস নেয়। আবির গিয়ে সোফাতে বসে। নিধি আবিরের দিকে তাকায়। কি দারুণ একটা ছেলে। এমন ছেলে নিধি যেন আর দেখেনি। সে কাছে আসে, আবিরের পাশে বসলো। তারপর আবির বিশাল বড় বাড়িটার ভিতরে প্রবেশ করেছে। সোফাতে এসে বসলো আবির। পাশে নিধি আসলো। নিধি আবিরের কাজে বেশ ইমপ্রেসড। সে অবাক হয়ে আবিরকে দেখছে। আবির নিধির দিকে তাকায়। তুমি মানুষটা দেখি বেশ অন্যরকম। বাবাকে সহজেই কথার জালে কাত করে দিলে। তোমাকেও দিতে পারি। তুমি বেশ অন্যরকম ছেলে। বাবার সামনে কি সাহস দেখি আমাকে ভালোবাসি কথাটা বললে? কি জানি, তবে কোথা থেকে সাহস এসেছে জানি না। হয়তো ভেতরটা চুপচাপ পড়ছিল অনেক দিন ধরে, আর সহ্য হচ্ছিল না। তুমি জানো না তুমি কি করেছো। বাবা যদি রেগে তখন তোমার দিকে এগিয়ে যেতেন। তাহলে কি করতেন? গুলি করতেন আমাকে? তা করলেও আফসোস থাকতো না।
ভালোবাসা মুখে আনতে গিয়ে মরে গেলে সেটা গর্বের মৃত্যু। তাছাড়া এসবে ভয় পাই না। তুমিও আমাকে ভালোবাসতে বাধ্য হবে। তুমি সব কথা এমনভাবে বলো কেন? যেন দুঃখটা হাসির মোড়কে থাকে, আবার হাসির ভেতর লুকানো থাকে কিছু অব্যক্ত কষ্ট। কারণ আমি চাই না কেউ আমার কষ্ট নিয়ে কাঁদুক। আমি তো কাউকে দুঃখ দিতে আসিনি। তুমি কি সব মেয়ের সাথে এত মিষ্টি কথা বলো? না, আমি কি পেলে বয় নাকি? আমি কারোর সাথে তত কথা বলিও না। আমি চুপচাপ থাকতে পছন্দ করি, কিন্তু তোমার সামনে এলেই মনে হয় চুপ থাকলে অপরাধ করব। তুমি ফ্ল্যাট করছো? আমি কখনো না। আমি তো শুধু সত্য বলছি। তুমি যদি জানতে প্রতিদিন তোমার মুখের দিকে তাকিয়ে কত না বলেই ফিরি। তাহলে আজ কেন বলছো? কারণ আজ তুমি নীরব। তোমার চোখে আজ প্রশ্ন, আর আমি জানি কারোর চোখে প্রশ্ন থাকলে উত্তর দিতে হয়। তুমি কি জানো আমি ভয় পাই? কিসের ভয়? তোমার মতো লোকের প্রতি টানটা অদ্ভুত। তুমি যেমন সহজ করে হাসো, তেমনি সহজে অন্যকে দূরে ঠেলে দিতে পারো। তুমি ভয়ঙ্কর শান্ত। ভয়ঙ্কর? আমি? হ্যাঁ, ভয়ঙ্কর বলেই তো বলেছি। তোমার চোখে আমি হিংস্রতা দেখেছি, নিতিনকে মারতে দেখেছি। কি বীভৎস ছিল। তুমি এমনভাবে থাকো যেন পৃথিবীতে তোমার কিছু হারানোর নেই। হয়তো আছে, নেই, আবার আছে। হয়তো একটা জিনিস খুব করে চেয়েছি, আর সেটা হারিয়ে যাওয়ার ভয়ে হয়তো এত নির্লিপ্ত হয়ে উঠেছি। কি সেটা? তুমি। সরো তো, মজা করছো? আমি চুপচাপ বসে থাকি। নিধির মাথাটা কেমন করে ওঠে। নিলয়ের প্রতি তার যে টান, সেটা কি তবে হারাতে বসেছে? তবে কি মানুষের অনুভূতিও পরিবর্তনশীল? নিধি ভাবতে পারছে না কিছু, কিন্তু আবিরের চোখ দুটো বড্ড চেনা মনে হয় নিধির কাছে। নিধি কখনো কখনো ভেবেও নেয় এই চোখ কেবল নিলয়ের, কিন্তু আচরণে আবির ছেলেটা একদমই নিলয় নয়। আবির মজা করতে পারে, হাসাতে পারে, মন ভালো করতে পারে, আর নিলয় চুপচাপ থাকতো। দুজনে বড্ড আলাদা। নিধি বলল, তুমি জানো না তুমি কাকে ভালোবাসছো? আমি মন্ত্রীর মেয়ে। আমার চারপাশের লোকজন ঘুরে বেড়ায় আমার নিরাপত্তা নিয়ে, আমার রাজনৈতিক হিসেব নিয়ে, আমার ভবিষ্যৎ নিয়ে। আমি জানি তুমি কে, কিন্তু তুমি জানো না আমি কাকে ভালোবেসেছি। আর আমি কে? মানে? আরে গাধি, আমি নিধিকে ভালোবাসি, মন্ত্রীর মেয়েকে নয়। আমি সেই মেয়েটাকে ভালোবাসি যে একা রাতে ছাদে এসে বসে, যে পাখির ডাক শুনে থমকে যায়, যে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে ভাবে আমি কি সত্যি সুখী। তুমি কি করে জানো আমি এমন? কারণ তোমাকে দেখলে বোঝা যায়। আমি সাইকোলজির স্টুডেন্ট ছিলাম তো, তাই আমি লক্ষ্য করেছি, আমি বুঝেছি তোমার হাসির নিচে একটা ক্লান্তি আছে, তোমার রাগের পিছনে একটা অসহায়তা। সাইকোলজি নাকি মেয়ে পটানোর টিচার ছিলেন? তোমার জন্য যেটা সুবিধা। তুমি কি জানো আমি তোমাকে ভয় পাই না? আমি জানি। কেন? ওই যে ভালোবাসো আমাকে। চলো আজ থেকে শুরু হোক ভালোবাসার অনুশীলন। তুমি আবার ফ্ল্যাট করছো? একটু তো করতেই পারি। ফ্ল্যাটটা যদি হৃদয় থেকে আসে সেটা তো পাপ না। হুশ, বসো, নাস্তা নিয়ে আসি। নিধি বেশ লজ্জা পাচ্ছে। এই ছেলের সাথে বেশি কথা বলা যাবে না। ছেলেটা মেয়ে পটানোর ওস্তাদ, কিভাবে যে কথা বলে, উফ। আজ তানিশা অফিসে এসেছিল। স্যারের সাথে কিছু দিক নির্দেশনা নিয়েছে সে। এবার কাজে নেমে পড়ার পালা। পার্কিং স্পটে এসে নিজের গাড়ির দরজার হাতলটা ধরে দরজা খুলতে হঠাৎ কিছু একটাই চোখ আটকে গেল ওর। ড্রাইভিং সিটের উপর সাদা রঙের একটা কাগজ, বড় জোর 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি ভাঁজ করা, ঠিক যেন কোনো স্কুল ছাত্র গোপনে প্রেমপত্র পাঠাচ্ছে। কাগজখানা দেখে তানিশার কপাল কুঁচকে গেল। সে দেরি না করে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। দৃষ্টির পরিধিতে কেউ নেই। হালকা বাতাসে গা ছমছম করা একটা শূন্যতা লেগে আছে। সে কাগজটা হাতে তুলল। খুব ধীরে ভাঁজ খুলে তানিশার বুক ধড়াস করে উঠল। কাগজে বড় হরফে হাতের লেখা, ভয় পেলে এটাই প্রমাণ করে তুমি বাঁচতে চাও। ঠিক নিচে এক কোণায় লাল কালিতে লেখা, নাম দেখে নিধি ভয় পায়। নামটা ব্ল্যাক শ্যাডো। চোখ আটকে গেল লেখাটার দিকে।
তানিশার হাত কিছুটা কাঁপছে। সে আবারও পড়তে লাগলো সেই কাগজের প্রতিটা শব্দ। তুমি যদি সত্যের পথে থাকো, আমি ছায়ার পথেই থাকবো। কিন্তু স্মরণ রেখো, আলো কখনো ছায়াকে ধরতে পারে না, শুধু অনুসরণ করতে পারে, পিছু হাঁটতে পারে। তুমি যদি আলো হও, তবে নিজেকে প্রস্তুত করো ছায়ার ছোঁয়ার জন্য। আলোয় চোখ ঝলসে যায়, ছায়া শুধু দেখে, মনে রাখে, সময় হলে আঘাত করে। আজকের মতো এটুকুই। তুমি যদি সত্যি খুঁজতে চাও, তবে শত্রুদের নয়, নিজের মনকে অনুসরণ করো। তোমার শহরের অন্ধকারেই আমি আছি। যখন তুমি একা থাকবে, ভাববে তুমি একা নও। ব্ল্যাক শ্যাডো। তানিশা চুপ করে কাগজটার দিকে তাকিয়ে থাকে। মুহূর্তে চারপাশের পরিবেশ যেন এক নিমিষেই বদলে যায়। আশেপাশে তাকালো সে, কেউ নেই। দূরে সিকিউরিটি বুথে একটা আলো জ্বলছে নিঃসারে, মানে সেটা সিসি ক্যামেরা। একটা পাখি হঠাৎ পাশের গাছে উড়ে গিয়ে ডানা ঝাপটালো। কিন্তু কেন এখন? তানিশা আজ কয়েকদিন ধরে চেষ্টা করছে ব্ল্যাক শ্যাডোর খোঁজ বের করতে, আর এসবই আসা শুরু করেছে। তবে কি তানিশার সামনে বিপদ হতে যাচ্ছে? হঠাৎ রাস্তার মোড়ে আবিরকে দেখতে পাই। তানিশা গাড়ি স্টার্ট করে আবিরের কাছে আসলো। আবিরের সামনে দাঁড়িয়ে গাড়ির কাজ নামিয়ে বলে, তুমি এখানে? তুমি? আসলে মুজিব সাহেবের বাড়িতে গিয়েছিলাম, ওনার সাথে দেখা করতে। ফিরছি এখন। ও, গাড়িতে উঠে আসো, আঙ্কেলের কাছে যেতে হবে। আবির গাড়িতে উঠলো। তানিশা গাড়ি চালাতে থাকে। তানিশার ফোন বাজছে, কিন্তু সে তুলল না। এখন নয়। আলো আধারি কেবিনে নিঃশব্দে শুয়ে আছেন বারিক চৌধুরী। হাতে স্যালাইন চলছে, পিঠের বাম পাশে মোটা ব্যান্ডেজ, কপালে ভাস্তার সামান্য ফাঁক করে রাখা। ঠোঁট বলে দিচ্ছে ব্যথা এখনো গলে কাটার মতো বাজছে। একটা শীতল নীরবতা চারিদিকে। জানালার বাইরে ঢাকা শহরের নিস্তব্ধতা, তার মাঝখানে হাসপাতালের কেবিনে নরম আলোয় সাদা চাদরে মোড়া বারেক সাহেব নিঃশ্বাস নিচ্ছেন ধীরে ধীরে। পিঠের বাম পাশে গভীর চুরির আঘাত। ডাক্তার বলেছে ভাগ্য ভালো ছিল, আরও 2 ইঞ্চি ভেতরে ঢুকলে লিভার ছিঁড়ে যেত। তার মাথার পাশে বসে আছে নাসিম, খালেদ আর ফারাদ। 3 জনই রাজনীতির পুরনো খেলোয়াড়, কিন্তু আজ তার নিঃশব্দ। খালেদ মুখ খুলে প্রথমে বলল, বারেক ভাই, তোমার ছেলে তোমাকে কেন মারার চেষ্টা করলো? এইটা কেমন কথা? ওর জন্য কত কি করলে তুমি, এখনো বিশ্বাস করতে পারছি না। আমি তো শুনে স্তব্ধ হয়ে গেছিলাম বারেক ভাই। তুমি তো নিজে বলেছিলে সেটার মাথা ঠিক নাই, কিন্তু যে নিজের বাবাকে ছুরি মারে সে আর কিসের ছেলে? আমার ছেলে খুন হলো, এদিকে তোমার ছেলে এমন কাজ করলো। সে তো আগেই নষ্ট হয়ে গিয়েছিল। ড্রাগ, গার্লস ক্লাবে ক্লাবে ঘোরা সব করেছে সে। তুমি যত চেয়েছো ওকে ঠিক পথে আনতে, ততই পালিয়েছে। কিন্তু এতটা নিচে নামবে কে জানতো? বারেক সাহেব চোখ মেলে তাকালেন ছাদের দিকে। গলায় কাঁপন, কিন্তু স্বর কঠিন। আমি জানতাম রাতুল পথ হারাচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করতাম সময় তাকে শিখিয়ে দেবে। আমি জানতাম না সে একদিন ছুরি চালাবে, তাও নিজের বাপের পিঠে। অমানুষ তৈরি হয়েছে সে। ওর জন্য একবার আমি পথ হারিয়েছিলাম, তুমুল সমালোচিত হতে হয়েছিল, জান বাঁচাতে লুকিয়ে থাকতে হয়েছে 1 বছর। এখন তো ভাবি ক্ষমতা থাকলেও ছেলে মেয়েকে সব দেওয়া উচিত না। কিছু কিছু অভিজ্ঞতা দরকার হয় বুঝে শেখার জন্য। মিডিয়ার লোক তেমন জানে না, আমরা কয়েকজন কেবল জানি। আমার রেপুটেশন শেষ হয়ে গেছে। একবার মিডিয়ায় ভাইরাল হব, রাজনীতিবিদের ছেলে চুরি মারলো বাবাকে, তারপর সব শেষ। এখন কিছু করলেই সেটা আমার উপরেই ফিরে আসবে। কিছুক্ষণ চুপচাপ। খালেদ পকেট থেকে সিগারেট বের করতে গিয়েও থেমে যায়, কারণ এটা হাসপাতালের কেবিন। ঠিক তখনই দরজার ধাক্কায় সবার দৃষ্টি ঘুরে গেল। আবির প্রবেশ করলো ধীরে, পিছনে তানিশা বলে, কেমন আছেন আঙ্কেল? অবশেষে জ্ঞান ফিরেছে আপনার? হ্যাঁ, তোরা না থাকলে যে কি হতো। সব করেছে আবির, আপনাকে রক্তও দিয়েছে সে। বরং সে না থাকলে আপনি তো মরেই যেতেন। রাতুল তো ওর জন্যই শেষ কাজটা করতে পারলো না, পালিয়েছে। সরি, আমার একটা কল এসেছে, যাই। তানিশা বের হয়ে যায়। বারেক আবিরকে ডাকে। আবির বারেকের পাশে এসে বসলো। তার চোখে গভীর দৃষ্টি, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে একেবারে হেঁটে বারেক সাহেবের পাশে গিয়ে বসেছে। কেমন আছেন আপনি? তোমাকে দেখে ভালো লাগলো আবির। সবকিছুর ভেতরেও তুমি পাশে আছো। হারামের বাচ্চা নিজের ছেলে হয়েও আমাকে মারতে দ্বিধাবোধ করেনি।
পাশে থাকা মানুষের পরিচয় তখনই বোঝা যায় যখন চারপাশে সবাই সরে যায়। কেন যেন মনে হচ্ছে রাজনীতির সময় শেষ হয়ে আসছে ভাই। এখন নতুন লোক আসবে, মিডিয়া, সামাজিক চাপ, বিরোধী কেউ বসে নেই। এই সময় বারিক একটু সোজা হয়ে বসলেন। চোখে সেই পুরনো শাসক সুলভ দৃষ্টি। আবিরকে উদ্দেশ্য করে বললেন, এখন আসল কথাটা বলি, মুজিবকে নিয়ে কি খবর? এখনও সব কিছু মহড়ার মতো চলছে, তবে কিছু ভেতরের লোক আমার সঙ্গে কথা বলেছে। আমরা যদি 3টি জায়গায় ওকে একসাথে চেপে ধরতে পারি তবে এই সপ্তাহেই মুজিবকে শেষ করা সম্ভব। আর তাছাড়া আমি নিধিকে আমার মতো করে রাজি করিয়ে ফেলেছি। যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিধি আমার কথায় আসবে, তারপরেই সব কিছু শেষ করব। দেরি করো না আবির, আমি হাসপাতালের বিছানায় পড়ে থাকলেও ওকে নামাতে হবে। অনেক খেলা খেলেছে ও, অনেক বড় বড় মুখ বানিয়ে নিয়েছে, এবার খেলা শেষ হোক। ঠিক আছে, আমি এখন যাই। আবির কথাটা বলে চলে যাই। ওরা আবিরকে নিয়ে কথা বলতে যাবে। এই মুহূর্তে দরজা খুলে আরেকজন ঢুকলো। সবাই তাকিয়ে দেখে নবাব মুজিব এসেছে। সবাই অবাক হয়। তুমি এখানে? হ্যাঁ, আমি এসেছি। তুমি যাই হও বারে, তুমি আমার পুরনো বন্ধু। আমি জানতে পেরেছি কে তোমাকে ছুরি মেরেছে। আমি বলতে এসেছি তোমার শত্রু তুমি নিজেই। নাসিম, ফারাদ, খালেদ অবাক হয়ে তাকিয়ে রইল। মুজিব আবার বলল, রাতুল করেছে সব। তুমি এতদিন ধরে ওকে দমন করেছো, রাগ, অপমান, অপসরণ সব দিয়ে ওকে পিষে দিয়েছো। আর এখন সে বিষ তীরে ফিরে এসেছে, তোমাকে বিচ্ছে। যদি তোমার বড় কোনো কাজে রাতুলকে ব্যবহার করতে, তবে সে আজ এমন করতো না। তুমি কূটনীতি ভালো খেলো মুজিব, কিন্তু মনে রেখো খেলায় পেছনে থাকলেই জেতা যায় না। মুজিব ঠোঁটের কোণে মৃদু হাসে। তার কি আর কিছু বলল না, সে চলে যায় রুম থেকে। আজকে প্রভা স্কুলে এসেছে। মাথা ভর্তি ছোট ছোট বেনি, গাল ভরা নিঃশব্দ কষ্ট। প্রতিদিন সকালে সে হাঁটতে হাঁটতে খালিদের আন্ডারে থাকা স্কুলে আসে। শহরের নামি স্কুল। এখানে যারা পড়ে তাদের বাবা কেউ বিচারক, কেউ কমিশনার, কেউ বড় ব্যবসায়ী। আর প্রভা, সে বারিকের বাড়ির রান্নাঘরে মেয়ের মেয়ে। প্রভার ঠাঁই নেই স্কুলের রাজকীয় বেঞ্চে। ওর জন্য বরাদ্দ এক কোণার পুরনো কাঠের চেয়ার। কেউ বসে না ওর পাশে। বাচ্চারা বলে ওর গা থেকে গরিবের গন্ধ আসে। প্রভা জানে না গরিবী গন্ধটা কেমন। আজ সকালটা বাকি দিনের চেয়েও খারাপ ছিল। হেড স্যার ক্লাসে ঢুকেই বলে উঠলেন, আবার এই মেয়েটা এসেছিস? তোকে না বলেছি আমি ক্লাসে আসলে তোকে যেন না দেখি? কারণ অতীতে ফিরতে পড়ছো তুমি। ওই ছেলেটা হুমকি দিয়ে ভর্তি করিয়ে দিবে বলেই সব সহ্য করব? প্রভা মাথা নিচু করে, ঠোঁট কাঁপছে, চোখে জল এসে জমা হয়। হেড স্যার দাঁতে দাঁত চেপে বলেন, আজ থেকে মিড ডে মিল বন্ধ। তোকে আর কোনো খাবার দেওয়া হবে না। ফ্রি পড়বে আবার খাবে, এই সুযোগ শেষ। আর একটা কথা শুন, গরিব মানে কি বেহায়া? প্রভা কিছু বলে না, বলতে পারে না। ক্লাসে হাসি রোল ওঠে। পাশের করিডোর দিয়ে রূপা ম্যাম হেঁটে যাচ্ছিল। সে দরজার কাছে এসে বলে, দেখি কালকে কি পরে আসে, হয়তো চালের বস্তা কেটে জামা নিয়ে আসবে। ভাবছি স্বীকৃতি স্যারকে বলবো নাটক বানাতে। তোর তো নাটকের এদের মতো চরিত্র দরকার হয়। এই মেয়েটাকে নিয়ে একটা নাটক করাবো, নাম হবে গরিবের গর্ব। কথাগুলো শুনে প্রভার বুকের ভেতর গরম কিছু একটা দলা পাকিয়ে ওঠে। সে কেবলই জানালা দিয়ে বাইরে তাকায়। মধ্য টিফিন টাইম। বাচ্চারা যখন তাদের দামি লাঞ্চ বক্স খুলে খেতে বসে, প্রভা মাঠের এক কোণে বসে থাকে একটা শুকনো পাউরুটি নিয়ে। তাও আজ দিতে ভুলে গেছে তার মা। আমি তো বলি ওর মতো ফ্রি স্টুডেন্টের জন্য স্কুলের মানই নেমে যাচ্ছে। মিডিয়া যদি জানে আমরা গরিব ফ্রি পড়াই, তাহলে স্কুলের রেপুটেশন তো গেল। এরা কখনো মানুষ হয় না, যতই পড়াও শেষমেশ অন্যদের পেছনে লাগবে, চুরি করবে। দরিদ্র মানেই অপরাধ প্রবণ। মাঠে বসে আছে প্রভা। একটা মেয়ে এগিয়ে আসে। প্রভার হাতে একটা দামি কলম দিয়ে বলে, এটা একটু রাখতে। এরপর কিছু সময় পর মেয়েটা সহ হেড স্যার আসে সেখানে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, স্যার আমার কলম চুরি করেছে মেয়েটা, আমার দামি কলম ওর হাতে। স্যার আমি চুরি। প্রভা কিছু বলতে গিয়েও পারে না। ঠাস করে একটা চর এসে পড়ে প্রভার গালে। প্রভা মাটিতে পড়ে যায়। ঠোঁটের কোনা ফেটে রক্ত বের হয়। হেড স্যার বলে, বেদব গরিব চুরকো থাকার,
মানুষের কলম চুরি করিস? দারোয়ান, ওকে বের করে দাও। কাল থেকে যদি তোকে স্কুলে দেখি খবর আছে। গার্ড এসে প্রভাকে টেনে নিয়ে যায়। গেটের পাশে পলি দাঁড়িয়ে। মেয়ের এমন অবস্থা দেখে সে ভয়ে আটকে ওঠে, জড়িয়ে ধরে তার মেয়েকে। সেখান থেকে নিয়ে যায় তার মেয়েকে। তারপর পলি ওর মেয়েকে জড়িয়ে ধরে ঠোঁট কেটেছে। বুকের ভেতর জমা তীব্র যন্ত্রণা আর একটা ভয় এসে জমা হয় ওর মনে। কি করবে সে বুঝতে পারে না। ডাক্তার দেখানোর মতো টাকাও নেই। আর এভাবে যদি আবির সামনে পড়ে অনেক সমস্যা হয়ে যাবে। আজকে ঘর থেকে বের হবি না, মনে থাকবে? আচ্ছা। প্রভাকে নিয়ে সে বাড়িতে আসে। আবির বাড়িতে ফিরেছে, তানিশা এখনো ফিরেনি। সে অফিসে গিয়েছে। তার বসকে ব্ল্যাক শ্যাডোর লেখাটা দেখায়। তার বস তো ভয় শেষ, কারণ ব্ল্যাক শ্যাডো এমনি এমনি কারো পিছনে লাগে না। আবির এসে সোফাতে বসলো। পলি পানি এনে দেয়। দাদা ভাই, এই নেন জল। তোমার মুখ শুকনো কেন? ওই যে মেয়েটার জ্বর তো, তাই। প্রভার এখন জ্বর? কই দেখি তো। সে ঘুমাচ্ছে। বারেক স্যারের কি খবর? তিনি কি সুস্থ? হ্যাঁ, এখন ঠিক আছে। দেখি প্রভার কি হয়েছে। পলি বাধা দিতে পারে না। আবির ঘরে চলে যায়। প্রভা সাথে সাথেই ঠোঁট অব্দি কাঁথা দিয়ে নিজেকে ঢেকে নেয়। চোখ দুটো দেখা যাচ্ছে। মামা কেমন আছো? তোর নাকি খুব জ্বর, দেখি তো। আবির কপালে হাত দেয়। গা একদম স্বাভাবিক আছে। তাহলে এভাবে গরমের ভিতরে কাঁথা দিয়ে প্রভা শুয়ে আছে কেন? হতে পারে জ্বরটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। আবির কপাল থেকে হাত সরিয়ে নেবার সময় বলে, আচ্ছা, মেডিসিন খাবি? পড়াশোনা করবি ঠিক মতো? কথাটা বলে হাত সরবে, তার আগেই হাতের ঘড়ির সাথে কাঁথা আটকে যায়। হাত সরাতেই কাঁথা উঁচ হয়। প্রভার ঠোঁট কাটা আবিরের চোখে পড়ে। জ্বরের দাগ চোখে পড়ে আবিরের। আবিরের কপাল কুঁচকে যায়। কি হয়েছে রে? কে মেরেছে তোকে? কেউ না দাদা। প্রভা, কথা বলছিস না কেন? তোর মা মেরেছে? না। রাতুল এসেছিল নাকি? না, রাতুল আসেনি। তাহলে আর কে? তানিশা? না, উনি কখনো আমাদের সাথে বাজে ব্যবহার করে না। প্রভা, বলবি তুই? প্রভা তার মায়ের দিকে তাকায়। তার মা না করে দেয় ঘাড় নাড়ি। প্রভা চুপচাপ শুয়ে থাকে। আবির বলে, হো আচ্ছা, বুঝেছি। আমি তোদের কেউ না, কাছের কেউ হলে সব বলতি আমাকে, তাই না? আচ্ছা, আর আসবো না এখানে। দাদা ভাই, ভুল হয়ে গেছে। এমন কেন ভাবছো? আসলে স্কুলের টিচাররা মেরেছে। আমি গরিব বলে আমার পড়া ধরে না। আমি হোমওয়ার্ক করলে সে খাতা জমা দেয় না। আমি সব পড়া পড়লেও আমাকে সামনে বসতে দেয় না, আমাকে পিছনে বসতে বলে। কেউ কথা বলে না, আমার উপস্থিতি নেয় না। ক্লাসে পরীক্ষা হলে আমার আগে হলেও দেখে না, আমাকে ক্লাস থেকে বের করে দেয়। আমাকে অনেক অপমান করে। আজকে স্যার মেরেছে আমাকে। আমি চুপচাপ কথাগুলো শুনতে থাকে। মুম্বাই সিটির সবচেয়ে বড় প্রাইমারি স্কুল, আবার বেশ নামকরাও হয়েছে। পপুলারিটি বেশ। এখানে সব বড়লোক ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে। আবির প্রভার মাথায় হাত বোলায়। প্রভা আবিরকে জড়িয়ে ধরে বলে, আমি ওই স্কুলে পড়বো না মামা। চুপ, কালকে স্কুলে যাবি, বাকিটা আমি দেখছি। কিন্তু দাদা। যেটা বলেছি সেটা করো। আবির বের হয়ে আসে রুম থেকে। তানিশা এ সময় বাড়িতে আসে। তানিশার হঠাৎ ফোন বাজে। স্ক্রিনে তাকিয়ে দেখে ব্ল্যাঙ্ক নাম্বার। তানিশা তবু রিসিভ করে। ও পাশ থেকে রোবোটিক ভয়েসে বলে, হ্যালো গোয়েন্দা অফিসার, শুনলাম তুমি নাকি আমাকে খুঁজছো। আমি কে সেটা নিশ্চয় বলে দেওয়া লাগবে না, কিন্তু তুমি আমাকে খুঁজে পাবে না। বৃথা চেষ্টা করছো তুমি। আমি মাইন্ড রিডার। আমি দূরে বসেও সবার ভিতরে প্রবেশ করতে পারি। আমাকে খুঁজে সময় নষ্ট করো না। আমি যেদিন যেখানে আসতে বলবো সেদিন সেখানে চলে এসো। তবে হ্যাঁ, আমাকে ধরতে নয়, আমাকে দেখতে এসো। হতে পারে আমাকে তুমি আগেও দেখেছো কোথাও। তানিশা কিছু বলতে যাবে, তার আগেই ফোনের সংযোগ কেটে দেওয়া হয়। তানিশা নাম্বার চেক করতে গিয়ে পারে না, কারণ নাম্বার তো নেই। তানিশা ভয় পায় না, কবে মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। কারণ সে যে গোয়েন্দা এটা তার অফিসের লোক, আর বাড়িতে কেবল আবির ছাড়া কেউ জানে না। কিন্তু আবির তো এমন নয়। পলি প্রভাকে নিয়ে স্কুলে এসেছে। স্কুল থেকে পাওয়া কার্ড দেখে ভিতরে প্রভা প্রবেশ করেছে। সে নিজের ক্লাসে এসে চুপচাপ বসে থাকে। কিছু সময় পর ম্যাথ টিচার আসলো ক্লাসে। এসে প্রভার দিকে তাকায়। ওই মেয়ে শেষ বেঞ্চে দাঁড়া উঠে। জি স্যার।
স্যার যে অধ্যায় কখনো করেনি সেখান থেকে প্রভাকে প্রশ্ন ধরে। প্রভা পারে না। স্যার কাঠের স্কেল নিয়ে এগিয়ে আসে প্রভার দিকে, প্রভাকে মারতে থাকে। প্রভা চুপচাপ মার খায়, হাত দুটো লাল হয়ে গেছে ওর। ক্লাস থেকে বের করে দেওয়া হয় প্রভাকে। বেলকনিতে এসে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। আবির এসেছে গেটের কাছে। পলি আবিরকে দেখে খুশি হয়। আবির ভিতরে আসার জন্য গেটের কাছে আসে। দারোয়ান বলে, ক্লাস চলাকালীন গার্জিয়ানদের ঢোকা নিষেধ। ভিতরে সব রকমের টিচাররা আছে, স্টুডেন্টদের খেয়াল রাখে। গতদিন প্রভা নামের একটা মেয়ে ছিল, তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। মাঠের ভিতরে তাকে মারে। তখন কোথায় ছিলি তুই? আমার সাথে তুই তুকারি করিস? আবির কোমর থেকে পিস্তল বের করে দারোয়ানের পেটে চেপে ধরে বলে, বেশি রাগাবি না শালা, এখানে ছবি হয়ে যাবি। দরজা খোল। স্যার স্যার আমি দরজা খুলছি। বাইরে গার্জিয়ান ছাউনিতে বসে থাকা লোকগুলো ভয়ে দাঁড়িয়ে যায়। আবির পলির হাত ধরে কোমরে পিস্তল গুজে দারুণের লাঠিটা নেয়। এরপর ভিতরে আসে। 2 তলাতে উঠল আবির। সোজা বরাবর করিডোরে আবির দেখতে পাই প্রভা দাঁড়িয়ে আছে ক্লাসরুমের দেওয়ালের সাথে হেলান দিয়ে। আবির সোজা সেই দিকে যায়। প্রভা দেখতে পাই আবির দ্রুত গতিতে হেঁটে আসছে। সে সোজা হয়ে দাঁড়ায়। আজকে কিছু একটা হতে যাচ্ছে, সেটা বাচ্চা মেয়ের মনও নাড়া দিয়ে ফেলেছে। আবির কাছে গিয়ে বলে, প্রভা, তোর ক্লাস চলছে না? হ্যাঁ চলছে, আমাকে বের করে দিয়েছে। মা তুই ঠিক আছিস? প্রভা হাত দুটো বাড়ায়, হাত ফুলে উঠেছে। পলি কেঁদে দেয়। আবির বলে, এই স্যার বের করে দিয়েছে তোকে? হ্যাঁ, কেন? আমাকে যে অধ্যায় করাইনি সেখান থেকেই প্রশ্ন করেছে, পারিনি তাই মেরে বের করে দিয়েছে। একে আপনারা ক্লাস চলার সময় এখানে? আবির ক্লাসরুমে ভিতরে আসে। সামনে বসে থাকা স্টুডেন্টদের বলে, 1 থেকে 3 পর্যন্ত গুনব। এর ভিতরে যদি তোমরা সামনের 3 বেঞ্চ পর্যন্ত বাচ্চারা পিছনে না যাও, তাহলে তোমাদের অবস্থা খারাপ হবে। আবিরের হাতে লাঠি দেখে বাচ্চারা আবিরের এক বলার সাথে সাথে পিছনে চলে যায়। এখানে গুন্ডামি করিস? বের হ বলছি। শুয়োরের বাচ্চা, তুই চুপচাপ বেঞ্চে বস। কেন? আবির এবার টিচারকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। প্রথম 2 মিনিট এত বেশি মারে যে টিচার চিৎকার করা শুরু করে দিয়েছে। পাশের রুম থেকে টিচার স্যারেরা দৌড়ে এসেছে। আবির দরজা বন্ধ করে দেয়। গণিত স্যার কাঁদতে শুরু করে। সে বেঞ্চে গিয়ে বসে। এবার বল, অ্যাস্ট্রোলজির থিওরি বল, আর ধরন বল। আমি গণিত পড়াই। টিচার কথাটা বলার সাথে সাথেই আবির এসে আবার মারতে থাকে। হাতে পায়ে পিঠে যেখানে যেভাবে পারছে মারতে থাকে আবির। ম্যাথ টিচার প্রায় আধমরা অবস্থা। আবির বলে, প্রভাকে পড়া ধরেছিস ভুল জায়গা থেকে কেন? তাকে মারলি কেন? তাকে ক্লাস থেকে বের করলি কেন? স্যার সব করেছি অ্যাসিস্ট্যান্ট আর হেড টিচারের কথা মতো। আবির দরজা খুলে পুরো স্কুল সেই ক্লাসের সামনে জড়ো হয়েছে। এমন ঘটনা খুবই বিরল। কেউ একজন এসে টিচারকে পিটাবে ক্লাসের ভিতরে। এটা যেন রাতের বেলা সূর্য দেখার মতো। আবির বের হয়। হেড স্যার ততক্ষণে খালিদের লোকেদের ফোন করেছে, ওরা রওনা দিয়েছে। আবির সোজা চলে আসে স্যারের ঘরে। সেখানে সবগুলো টিচার বসা। আবির দরজা আটকে জানালা দিয়ে সবাই দেখতে থাকে। আবিরকে দেখে ভয়ে কয়েকজন দূরে চলে যায়। হেড টিচার বলে, মাস্তানি করো, মাস্তানি বাইরে গিয়ে করবি, বের হও এখান থেকে। আবির কিছু বলে না। একটা চেয়ার টেনে সেখানে বসে। পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে সিগারেট জ্বালালো। কয়েকটা টান দিতেই হেড টিচার বলল, কানে যাচ্ছে না কথা? এটা খালেদের স্কুল, তুই জানিস না তোর অবস্থা কি হতে যাচ্ছে? তোকে চুপ কর। বাচ্চারা জোরে চিৎকার করে হেসে দেয়। হেড টিচারের এমন গালি শুনবে ভাবিনি। আবিরের অর্ধেক সিগারেট খাওয়া শেষ। সেটা ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। শোন, তোকে মেরে পিস পিস করব। এরপর তোর কাটা অংশগুলো দেখতে এসে মানুষ ভয় পাবে। প্রভা, হ্যাঁ মামা। কালকে তোর সাথে কে কে বেয়াদবি করেছিল? ইংরেজি টিচার, আমার হেড স্যার আর সহকারী টিচার, মানে ওই যে পিঙ্ক শাড়ি পরা ম্যাম। বাকিরা তোকে কিছু বলে না? না, বাংলা টিচার আমাকে আদর করে। ওই যে চুল সাদা স্যার। গুড। চুল সাদা স্যার, সরি বাংলা স্যার এদিকে আসেন, এটা ধরেন। আবিরের কথা মতো স্যারটা এগিয়ে আসে। আবির পিস্তলটা স্যারের হাতে দেয়। হাত পা কাঁপছে তার। আবির উঠে দাঁড়ায়। দারুণ সে লাঠি নিয়ে 3 জনের দিকে এগিয়ে যায়। তারপর শরীরে যত শক্তি আছে 3 জনকে মারতে থাকে।
একাধারে 5 মিনিট পিটাতে থাকে আবির ওদের। ম্যাম অজ্ঞান হয়ে যায়, রক্তে ফ্লোর ভিজে যাওয়ার মতো অবস্থা। আবার ইংরেজি টিচারের হাতের কবজির উপরে কলম ঝুঁকিয়ে দেয়, চিৎকার করে দেওয়ালের সাথে হেলান দিয়ে পড়ে থাকে। বাকি টিচারেরা কাঁদতে থাকে ভয়ে। হেড টিচারের কাছে যায় আবির। লোকটার মাথা ফেটে রক্ত পড়ছে। খালিদের লোকেরা চলে এসেছে ততক্ষণে। দরজা ধাক্কাতে থাকে। আবির হেডসেটের ডান হাত ধরে জানালার ভিতরে ঢুকে জোরে একটা লাথি দেয়। হাত ফট করে ভেঙে গিয়ে ঝুলতে শুরু করে। হেডসের যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায় সেখানেই। আবির পিস্তলটা হাতে নিয়ে জানালার কাছে আসে। খালিদের লোকজনের হাতে লাঠি। আবির বলে, শোন, কুকুরের মতো লাফাস না, আমি আসছি। টিচার এখন লেকচার দিবে, চুপচাপ শুনবি। আবির সেই আগে চেয়ারে এসে বসলো। তারপর বাকি টিচারদের সামনে ডাকে। আবির বলে, উপরওয়ালা পৃথিবীতে মা বাবার পরে শিক্ষকদের স্থান নির্ধারণ করেছে। শিক্ষকের সংজ্ঞা কি বলেন? থাক, আমি বলছি। শিক্ষক হলেন সেই ব্যক্তি যিনি শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলী শেখান। তিনি পাঠদান করান। শুধু বইয়ের জ্ঞানই নয়, জীবনের দিক নির্দেশনাও দেন। শিক্ষক একজন আলোকবর্তিকা, যিনি অজ্ঞতার আধার দূর করে শিক্ষার্থীদের জীবনে আলো জ্বালান। আর আচার আচরণ হবে বিনম্র, বিনয়ী। কি বললাম? এটা এখনই মুখস্থ করে পড়া দেন। যে এক নিঃশ্বাসে না বলবে, তাকে এই পিস্তলের গুলিতে সোজা ওপারে পাঠানো হবে। 15 সেকেন্ড পর পড়া ধরব। আবির আবার সিগারেট জ্বালায়। বাইরে থেকে দারোয়ান গার্ড, বাকি গার্জিয়ানরা, স্টুডেন্টরা দেখছে। আবির সিগারেটের অর্ধেকে আবার ফেলে দেয়। 10 সেকেন্ড শেষ। আবির 10 জন টিচারের পড়া ধরে। সবাইকে এক এক করে পড়া ধরে। সবাই যেন এক নিঃশ্বাসে আবিরের বলা কথাগুলো পড়া দেবার মতো করে বলে আবিরের কাছে। আবির উঠে দাঁড়ায়। মনে থাকবে তো সবার? হ্যাঁ, থাকবে। গুড, ভালো স্টুডেন্টদের মতো কথা। আবির বাইরে আসে। দরজা খুলতেই সবাই হাততালি দেয়। খালিদের লোকজন আবিরের কাছে আসে না ভয়ে, কারণ আবিরের হাতে পিস্তল। আবির খালিদের লোকেদের বলে, ওর বাবাকে গিয়ে বলবি তার এই স্কুল ওখার ভেঙে দেবে। আবির, ছবি তোল আমার, দেখাবি। আবির কারো ফোন নিয়ে সেলফি তুলে সেখান থেকে চলে আসে। পলি যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। স্কুল যেন এখন নীরব হয়ে গেছে। আবির যে কী করতে পারে সেটা সবাই এতক্ষণ বুঝে গিয়েছে। রাতুল বসে আছে রতনের পাশে। রতন রাতুলকে বলে, ভাই, পুলিশকে তো মেরে ফেলছি, মানে মারতে মারতে বেটা মরে গেছে। ভালো করেছিস। এবার নীতি আর আবিরকে সরাতে হবে। আমার বাপকে আমি সরিয়ে দেব। ঠিক আছে বস, টাকা কিন্তু যা বলেছি দিতে হবে। টাকা নিয়ে চিন্তা নেই। আমি ভাবছি এই কাগজটা আমার কাছে কে পাঠালো দেখি। কাজটা পাওয়ার পর আমার মাথা কাজ করেনি। বাবাকে মারতে চলে গিয়েছি। কাগজটা কি রাতে পেয়েছিলেন? হ্যাঁ। থাকেন তিনতলাতে। তিনতলাতে কে কাগজ দেবে জানালা দিয়ে? বাহিরের কেউ দেবে না। তার মানে ভিতরের কেউ? হ্যাঁ, গার্ডকে ফাঁকি দিয়ে কেবল একটা কাগজের জন্য কেউ আপনাদের বাড়িতে ঢোকার সাহস দেখাবে না। তাহলে কে দিয়েছে? আগে এসেছিল আপনার বাবার রুমে। আবির? তার মানে আবির চিঠিটা দিয়েছে। শিট, আমি মনে হয় খারাপ কিছু করে ফেলেছি। আবির আমাকে সরে যেতে বলেছে, পালাতে বলেছে। আমি বোকার মতো পালিয়েও এসেছি। কোনো গাটও আমাকে আটকালো না। আমার সারা গায়ে রক্ত ছিল। তার মানে সে আমাকে বাবার থেকে সরাতে চেয়েছে। আবিরকে আমি মেরে ফেলবো রতন। সেটা তো হবেই। আবিরের আর কাছের কে আছে? আর কে? ওর তো কেউ, আবির তো কেউ তো আছে। না না, প্রভা, পিচ্ছি মেয়েকে আনার ব্যবস্থা কর। এর সাথে নিধিকে আমার ভিডিও মিডিয়াতে দেওয়া মেরে ফেলবো। এরপর প্রভার কথা শুনে আবির আসবে। আবিরকে মারবো, তারপর প্রভাকে বেছে দেব বাহিরের দেশে। আমার বিজনেস শুরু হবে। ঠিকঠাক টাকা পেলে আমি সব করতে রাজি বস। রাতুল কিছু বলে না। সে পায়চারি করছে। কি কি করবে সব ভেবে নিয়েছে রাতুল। এবার সঠিক সময়ের অপেক্ষা। আবির নিধির কাছে এসেছে। নিধি দাঁড়িয়ে আছে উঠোনে। বাড়ির গার্ড আজকে আবিরকে দেখে আটকায়নি। আবিরের সারা গা ঘেমে একাকার। আবির নিধির কাছে দাঁড়ানো। নিধি বলে, কি হয়েছে? হাঁপাচ্ছ কেন? সারা গা ঘেমে গেছে কেন?
আজকে স্কুলের টিচারদের মেরেছি। তোমাকে দেখে ডেঞ্জারাস মনে না হলেও তুমি ভেতর থেকে তো হেব্বি ভয়ঙ্কর। তা কেন মেরেছো শুনি? ওরা একটা গরিব পিচ্ছি মেয়ের সাথে বেয়াদবি করেছিল, তাই পিটিয়েছি। শুধু বেয়াদবি না, তাচ্ছিল্য, ঘৃণা, অপমান। ছোট মেয়েটা ফ্রিতে পড়ে বলে সবাই মিলে হেনস্থা করছিল, আমি সহ্য করতে পারিনি। আচ্ছা বেশ, তা কোন স্কুলের টিচার? মুম্বাই সেন্ট্রাল প্রাইমারি স্কুল। কি, তুমি ওই স্কুলের টিচারদের পিটিয়ে আসছো? মুম্বাই সেন্ট্রাল প্রাইমারি স্কুল সম্পর্কে জানো? এটা মন্ত্রীর স্পেশাল রেজিস্টার্ড স্কুল। খালিদ তো এই স্কুলের গভর্নিং চেয়ারম্যান। আবির চুপ করে থাকে, ঘামে ভেজা মুখে চঞ্চল অভিব্যক্তি। তোমার কি সাহস? সেদিন নিতিনদের পেটালে কোনো প্রমাণ পেল না পুলিশ, আর এখন মন্ত্রী স্কুলে টিচারদের পিটিয়ে আসলে তুমি কে বলো তো? এত সাহস কোথা থেকে পাও তুমি? আবি কিছু বলে না, তাকিয়ে থাকে নিধির চোখে। চোখে না বলা এক শীতল উত্তাপ। নিধির কণ্ঠ এবার নরম হয়, হয়তো আবিরের ভেতরের আগুন নিধির হৃৎপিণ্ড ছুঁয়ে যায়। নিধি একটু দম নিয়ে গলা নরম করে বলে, তুমি তুমি জানো এই শহরের কাকে আর কোথায় আঘাত করেছো? আমি জানি তোমার ভেতরে রাগ আছে, বিদ্রোহ আছে, কিন্তু আবির, এটা তো আত্মঘাতী হয়ে যাচ্ছে। এসব করলে তোমাকে সবাই মেরে ফেলতে চাইবে। নিধি, আমি ওদের চোখে দেখেছি কিভাবে একটু একটু করে গরিব মেয়েকে পোকামাকড়ের মতো দেখছিল। আমি কিছু না করলেও ওই মেয়ে জীবনে আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারতো না। আজ আমি ওদের ভয় দেখিয়েছি, একবারের জন্য হলেও শিখিয়ে দিয়েছি মানুষকে অপমান করলে ফল আসে। নাম কি মেয়েটার? প্রভা ক্লাস 1-এ পড়ে। ওর মা কাজের মেয়ে, টিচারদের জন্য স্কুল মাঠে বসে থাকে, কেউ ওকে দেখে না। তোমার মতো কেউ কখনো কারোর জন্য এত কিছু করে না। এই শহরে অনেক কিছুই কেউ করে না, শুধু চেয়ে দেখে। আমি পারি না। নিধি ধীরে ধীরে সামনে এগিয়ে এসে এক দৃষ্টিতে আবিরের চোখে চোখ রেখে বলে, তুমি কি জানো তুমি আসলে ভয়ঙ্কর না? তুমি এক ধরনের বিদ্রোহ। আমি জানি না তুমি কে, জানি না কোথা থেকে এসেছো, কিন্তু একটা জিনিস বুঝি, তুমি কাউকেই ভয় পাও না, কাউকেই না। ভয় তো পাই নিধি, একটা জিনিসের ভয় পাই খুব। কিসের? তোমাকে তোমাকে হারানোর ভয়, তোমার দূরে সরে যাওয়ার ভয়। নিধি কিছু বলে না। দুজনের মাঝখানে নীরবতা জমাট বাঁধে। আবিরের গায়ের ঘাম ঠান্ডা বাতাসে শুকিয়ে আসে। নিধি চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে পানির বোতল এগিয়ে দিয়ে বলে, পানি খাও। আমার উঠানে দাঁড়িয়ে এভাবে বোকার মতো কিছু বলবে না। সিরিয়াস মুহূর্তে ফ্ল্যাট করো। যাও এখন, ঘটনা বাবা অবধি পৌঁছাবে। আবির ঘুরে চলে আসার জন্য পা বাড়ায়, তারপরেই দৌড়ে আবির এসে নিধিকে জড়িয়ে ধরে খুব টাইট করে। নিধির হাত থেকে ফোনটা নেয় আবির, তারপর নিধির হাত আবির নিজের কোমরে রাখে। কয়েক সেকেন্ড পর আবারও ছেড়েও দেয় আবির। ফোনটা হাতে নিয়ে আবির চলে আসে সেখান থেকে। নিধি অবাক হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। আবিরকে ডাকার জন্য গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। নবাব মুজিব দোতলা বারান্দা থেকে সব কিছু দেখছিলেন। তিনি মুচকি হাসে। বারিক চৌধুরী সবেমাত্র সুস্থ হয়েছেন, শরীরটা বেশ দুর্বল, কিন্তু তার চোখে সেই আগের শীতল ঠান্ডা আগুন আবার ফিরে এসেছে। তিনি অফিসে বসে আছেন তার চকচকে চেয়ারে, হাতে এখনও ডাক্তারের নিষেধ থাকা সত্ত্বেও এক কাপ গাঢ় কফি। ঘরে ভারী একটা নীরবতা। দেওয়ালে ঝুলছে রাজনীতির পুরনো কিছু ছবি এবং রুমের মাঝখানে রাখা গ্লাস টেবিলে রাখা ফাইলগুলো আজ কিছুটা ওলট পালট। হঠাৎ দরজা খুলে আবির প্রবেশ করে। কালো গেঞ্জির উপরে সাদা শার্ট, চুল কিছুটা এলোমেলো, চোখে অদ্ভুত ক্লান্তি আর বিষণ্ণতা। সে আস্তে আস্তে হেঁটে এসে বসে বারেকের ঠিক সামনে চেয়ারে। বারেক হালকা কাশি দিয়ে বলে, তুমি এসেছো? হ্যাঁ, ব্ল্যাক শ্যাডোর সাথে আপনার কথা বলানোর ব্যবস্থা করেছি। সত্যি? এটাও সম্ভব? হ্যাঁ, সম্ভব। দাঁড়াও, বন্ধুদের মেসেজ করে জানিয়ে দিচ্ছি, ওরা আসুক। বারেক সাহেব, একটা প্রশ্ন ছিল। করো। চুপ করে সব সহ্য করলেই মানুষ ভালো হয় না। হয়তো ভাঙে, হয়তো হারায়, তবুও চিৎকার করে না। এটা আপনি মানেন? হঠাৎ এমন প্রশ্ন? ইচ্ছে করলো।
বারিক চুপ হয়ে যায়। তার চোখ দুটো যেন আবিরকে ভেদ করতে চায়। তার ভেতরে অস্থিরতা বোঝার চেষ্টা করছে। ঠিক তখনই দরজা ঠেলে প্রবেশ করে খালিদ। তার সঙ্গে এসেছে নাসিম আর ফারাদ। খালিদের মুখ থমথমে, মুখটা রাগে লাল। ওরা ঢুকেই দরজাটা বন্ধ করে দেয়। খালিদ ধপ করে একটা চেয়ারে বসে পড়ে। নাসিম আর ফারাদ দাঁড়িয়ে থাকে পেছনে, যেন সে কোনো সময় ঝাঁপিয়ে পড়বে। কি হয়েছে খালিদ? মুখটা এত কালো করে রেখেছো কেন? খবর দেখো না, টিভি কেন অফ করে রেখেছো? এত গম্ভীর হয়ে আছো যে? আমরা স্কুলের টিচারদের পাঠিয়েছি, 4 জন এখন সিআইডিতে। কি বলছিস সব? কারা করেছে এমন? কারা নাকি বললো একজন। একজন? সে কে? তাকে তুমি ভালো করেই জানো। কিন্তু কে সে? কে করেছে সব? কে আর করবে? করেছে তো। আবির এমন সময় উঠে দাঁড়িয়ে সিগারেট ধরি টানতে থাকে। খালিদ থেমে গেছে আবিরের ওঠা দেখে। বারিক ওদের দিকে তাকিয়ে আছে। আবির ধোঁয়াগুলো উপরে ছেড়ে দিয়ে বলে, আমি করেছি। ঘরটা নিঃশব্দ। বারিক যেন কিছুক্ষণের জন্য দম বন্ধ করে তাকিয়ে আছে আবিরের দিকে, চোখে মুখে বিস্ময়, কিছুটা ভয়ও। তুমি তুমি কি বললে? তুমি পিটিয়ে এসেছে 4 জন টিচারকে? কোনো হুঁশ আছে তোমার? কোন এরিয়াতে গিয়ে সব করেছো জানো? জানি না। কার স্কুল সেটা জানতে? হ্যাঁ জানি। একটা স্কুলে ঢুকে শিক্ষকদের রক্তাক্ত করে দিয়ে এসেছো। জানো তুমি কাদের পিটিয়েছো? আমার কাছে তো তোরা অমানুষ। শিক্ষকদের যদি মানুষের মতো না হয়, তাহলে তাদের শিক্ষকের মর্যাদা রাখার দরকার নেই। তুমি জানো ওই স্কুল কার? সেটা আমার স্কুল। তুমি জেনেও সেখানে গিয়ে পুরো স্কুলের 12টা বাজিয়ে এসেছো। আবির ঠান্ডা গলায় সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, একটা বাচ্চাকে ওই স্কুলের টিচারেরা অপমান করেছে। ব্যাস এটুকুই। তুমি ভুলে যাচ্ছ এটা মুম্বাই। এখানে নিয়ম চলে ক্ষমতার। ক্ষমতা? সেই মুহূর্তে ঘরে নেমে আসে বিশাল এক নীরবতা। সবার দৃষ্টি আবিরের দিকে। তার মুখে এখনো অহংকার নেই, কিন্তু চোখে ভয়ঙ্কর এক স্থিরতা, যেন সে যা করছে তার পেছনে কোনো পিছুটান নেই। বাইক চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখ দুটো আবিরের দিকে নিবদ্ধ, যেন তার পরিচিত কেউ অপরিচিত হয়ে উঠেছে আচমকাই। সিগারেটের ধোঁয়া ঘন হয়ে ছড়িয়ে পড়ছিল কাজ ঘেরা রুমে। তুমি মুম্বাই সেন্ট্রাল স্কুলের ঘটনাটা তুমি ঘটিয়েছো? 4 জন টিচার আইসিইউতে? বারেকের গলায় বিস্ময় দেখা দিচ্ছে, এজন্য বারবার একই প্রশ্ন করে যাচ্ছে সে। চেয়ারে বসে আবির সিগারেটটা ঠোঁট থেকে নামিয়ে সাইদানিতে ছুঁড়ে ফেলল। ধোয়ার ছায় তার চোখ দুটো হঠাৎ করে ঠান্ডা শীতল হয়ে উঠল। সে ধীরে বলল, ওরা একটা 7 বছরের মেয়েকে ক্লাস 1-এর প্রভাকে কুকুরের মতো ক্লাস থেকে বের করে দিয়েছিল। গরিব বলে মাঠে বসে থাকতো মেয়েটা, কোনোদিন কারো ক্ষতি করেনি। ওদের দেখে আমার মানুষ বলতে ঘৃণা হলো, তাই। খালিদের রাগে ঠোঁট কেঁপে উঠল। সে টেবিলে ঘুষি মেরে উঠল, ওরা আমার স্কুলে রেজিস্টার্ড টিচার। তুই কে ওদের বিচার করার? আবি ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে যেন বিদ্যুৎ খেলে গেল। ঠান্ডা গলায় বলল, বিচার করিনি, সির্ফ হিসেব মিলিয়েছি। বারেক ভাই, এই ছেলেটা খুবই কনফিডেন্স, কিন্তু কোথাও না কোথাও এর একটা ভয়ঙ্কর দিক নিচ্ছে। ভাই, আমি এটা শেষ দেখতে চাই। আবিরকে এর প্রতিদান দিতে হবে। ওই বাচ্চা মেয়ে যেই হোক, তাকে স্কুলে পড়তে দেব না। আমাকে কিন্তু সে চেনে। খালিদ পুরো কথা শেষ করতে পারে না। বারেকের কাছে থাকা পিস্তলটা টেনে নিয়ে সেটা হাতে সেট করে খালিদের কাছে যায়। খালিদের কোটের কলার ধরে মুখের ভেতর পিস্তলটা ঢুকিয়ে বলে, বেশি কথা বললে তোকে সহ তোর স্কুল আমি উড়িয়ে দেব। আমাকে ক্ষমতার ভয় দেখাস, আমাকে চেনা অচেনা শেখাস। আমার ভদ্রতা সাইডে রাখলে ভাই, তুমি চোখে চোখ রাখতেও ভয় পাবে। শোন, আমি না কাউকে ভরসা করি আর না কাউকে ভয় করি। যেটা করি সেটা নিজের ইচ্ছে মতোই করি। তুই আমাকে ঠিক ততটাই চিনিস যতটা আমি চিনতে দিয়েছি। তোকে মারতে আমার 1 সেকেন্ডের সিদ্ধান্ত, তার পরের সেকেন্ড তুই উপরে, বুঝেছিস? আবির খালিদকে ছেড়ে দেয়। বারেক, নাসিম, ফারাদ যেন হা হয়ে তাকিয়ে থাকে আবিরের দিকে। খালিদ কাশতে শুরু করেছে। পকেট থেকে ইনহেলার নিয়ে নাকের কাছে দিয়ে শ্বাস নেয়, নিজেকে শান্ত করে। আবির ফিরে এসে বারেকের কাছে পিস্তলটা এগিয়ে দেয়। কেউ আর কোনো কথা বলছে না। আবির আরও একটা সিগারেট জ্বালে। সে চেয়ারে বসে সিগারেট টানছে। বারেক মনে মনে বলে,
আমি কাকে নিয়ে আসলাম? এটা তো যেন ভয়ঙ্কর একটা সিংহ। সে সবাইকে শিকার করতে চায়, কিন্তু সঠিক সময়ে ক্ষুধা লাগে না বলেই সে খেতে পারে না। আবির বারেকের ল্যাপটপ হাতে নেয়, সেটা অন করে একটা ভিডিও কল দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে ওরা চারজন, ভয়ে যেন এখনও ওদের শরীরে কাঁটা দিচ্ছে। খালিদেরা কিছু বলতে যাবে, তার আগে ভিডিও কল চালু হয়ে যায়। ঘরটা অন্ধকার করা, লাইট অফ করা, শুধু ল্যাপটপের স্ক্রিনে আলো। স্পিকারে ক্লিক করে উঠল একটা শব্দ, কানেক্টেড। স্ক্রিনে হঠাৎ একটা মুখ ভেসে উঠল। মুখ নয় ঠিক, একটা মুখোশ, অদ্ভুত ডিজাইন, কালো মুখোশের ছোপ ছোপ সাদা সাপ। মনে হয় এই যেন আধার কেউ হেসে উঠছে। চারপাশ খোলা, কেউ বোঝে না কোথা থেকে কথা বলছে সে। বারিক, খালিদ, ফারাদ, নাসিম চারজন চুপ করে বসে। এক একটা মুখে জটলা অজানা ভয়, প্রশ্ন, কৌতূহল জমা হয়েছে। আর সামনে পদ্মায় বসে আছে দ্য ছায়া, সেই ছায়া দ্য গ্রেট হ্যাকার ব্ল্যাক শ্যাডো। তার কণ্ঠস্বর ভেসে আসে, স্বাভাবিক নয়, এআইতে বিকৃত, যেন ধাতব প্রতিধ্বনি। স্বরাষ্ট্রমন্ত্রী, সময়, স্রোত আর ব্ল্যাক শ্যাডো কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সময় হলো একটা খেলা, ওই খেলাতে বিজয়ী হওয়া মানুষের সংখ্যা খুবই কম। যেখানে সময় শেষ, সেখান থেকে আমার শুরু। আমাকে ডাকার জন্য তোমার লোক, কি যেন নাম, আবির, সে স্কুলে ঝামেলা করলো, রাতুল তোমাকে মারলো, এসব ব্যবহার করে আমাকে ডেকেছো। বলো, কি বলবে? বারেক এক মুহূর্ত থেমে থাকে। তার মানে আবির এসব কিছু ওদের জন্যই করেছে। বারেকের ঠোঁট কাঁপে, কণ্ঠটা একটু ভারী করে বলল, তুমি জানো আমাদের প্রয়োজন কি? আমি জানি তোমাদের প্রয়োজন তোমাদের চেয়ে ভালো। তোমাদের প্রয়োজন এখন সুরক্ষা, তথ্য নিয়ন্ত্রণ আর সবচেয়ে বেশি ভয়। ভয়? হ্যাঁ মন্ত্রী, ভয় একমাত্র জিনিস যা সরকারকে বাঁচিয়ে রাখে। কিন্তু ভয় যদি শাসকের নয়, ছায়ার হাতে চলে যায়, তখন কি হয় বলো তো? খালিদ দাঁতে দাঁত চেপে বলে উঠল, এসব দার্শনিক কথার দরকার নেই, সরাসরি বলো তুমি আসলে কি চাও। কিছু যদি না চাও তাহলে আমাদের হয়ে কাজ করো। হাসির মতো একটা শব্দ এলো স্পিকারে। গলা একটুও বদলায় না, কিন্তু অনুভূতিটা পাল্টে যায়। ব্ল্যাক শ্যাডো হাসছে। খালিদ, তুমি এখনো আগুনে হাত না দিয়েই ভেবে নিচ্ছ তোমার শরীর পুড়বে না? কেউ কথা বলে না। অন্ধকার ঘরটা যেন আরও নীরবতায় ছেয়ে গেছে। রুমের আলো হালকা মিলান। ল্যাপটপের স্ক্রিনে ভিডিও কনফারেন্সের অ্যাপ খোলা। আমরা আসলে একটা বোঝাপড়ার প্রস্তাব নিয়ে এসেছি, তোমার সাথে কথা বলার জন্য এই আয়োজন। বোঝাপড়া, সওদা, ডিল? মন্ত্রী ডিল করবে হ্যাকারের সাথে? দারুণ। দেখো, তুমি যা করছো এটা দেশের নিরাপত্তার বিরুদ্ধে যায়। একজন মন্ত্রীর জাতীয় তথ্য এভাবে ফাঁস করাটা কি ঠিক নয়? তুমি বলছো জাতীয় তথ্য? যে দেশে জাতীয় নিরাপত্তা অর্থ শুধু রাজনীতি বাঁচানো, সেই দেশের তথাকথিত নিরাপত্তা আমার কাছে একটা ক্লাউনের মুখোশ মাত্র। আমি শুধু সত্য দেখাচ্ছি, তাই আমার কাছকে সম্মান করো প্রিয়। আমরা জানি এক্সভল্ট ফাইলের অনেক তথ্যর পেছনে তোমার হাত আছে। ওই ফাইলে আমাদের চারজনের নাম ভুলে যাও, সেটা ডিল করা যায়। বলো তুমি কি চাও? বারেক হঠাৎ বলে। ব্ল্যাক শ্যাডো আবার হাসে, হাসি থামিয়ে বলে, ডিল? তুমি ডিল করতে এসেছো? তুমি যা চাও সেটা বলো। আমাদের অফার শুনলে তুমি নিজেই চমকে যাবে। ডিলটা হবে তুমি আমাদের নিয়ে আর কিছু প্রকাশ করবে না পাবলিকলি। অফারটা শুনি। 10 কোটি ক্যাশ। শুধু এইটুকুই না, চাইলে এক্সটার্নাল ডিফেন্স ইউনিটের সার্ভিস অ্যাক্সেস দেওয়া যাবে। তুমি দেশের সব সেনাবাহিনীর মুভমেন্ট ট্র্যাক করতে পারবে। ব্ল্যাক শ্যাডো থেমে যায় কয়েক সেকেন্ড, তারপর বলে, যদি টাকার অভাব থাকতো তাহলে আমি শেয়ার মার্কেট হ্যাক করতাম না। যদি ক্ষমতা চাইতাম তাহলে আমি আমেরিকান প্রেসিডেন্টের ডেটা ফাঁস করতাম না। তোমরা এখনো বোঝোনি আমি আসলে কি চাই। টাকা আমার কাছে উড়ে আসে, তথ্য আমার কানে বাতাসের মতো আসে। তোমরা যে অফার দিলে তা অর্জন করতে আমার কয়েক ঘন্টার ব্যাপার মাত্র। ব্ল্যাক শ্যাডোর কথা শুনে বারেকের মুখ শক্ত করে বলে, তাহলে সরাসরি বলো তুমি কি চাও? আমি চাই তোমাদের মৃত্যু। কি? শোনো শোনো, তোমাদের আসল মুখগুলো যেন পুরো জাতি দেখে। আমি চাই মানুষ জানুক কিভাবে তোমরা চুরি করো, কিভাবে তুমি শিশু পাচার করো, কিভাবে তুমি খুন ঢেকে রাখো।
ফারাদ এবার কড়া গলায় বলে উঠল, তোমার প্রোপাগান্ডায় আমরা বিরক্ত। তুমি তো নিজের পরিচয়ও দেখাও না। জানি না তুমি আদৌ একটা মানুষ কিনা। মানুষ পরিচয় আমার দরকার নেই। আমার পরিচয় আমার কাজ। আমার অস্তিত্ব হলো ছায়া হয়ে থাকা। বারিক চুপচাপ ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে। তারপর ধীরে ধীরে বলে, তুমি হয়তো ভাবছো আমরা তোমাকে ভয় পাই। না, আমরা চাই সব কিছু শেষ হয়ে যাক শান্তিপূর্ণভাবে, কোনো ফাঁস নয়। তুমি যা চাও নাও, আমাদের বাদ দাও, এটা তোমার জন্যও ভালো। শান্তিপূর্ণভাবে শেষ বলতে কি বোঝাও? আমি হাত গুটিয়ে বসে থাকি আর তোমরা সংসদে দাঁড়িয়ে বলে যাও এটা এক গোষ্ঠীর ষড়যন্ত্র। তুমি আমাকে টাকা দিতে চাও। ফারাদ তার ছেলের খুনের জন্য নিরীহ অফিসারকে খুন করেছে। শান্তি কি কফিনের উপরে বসে গান গাওয়ার নাম? আরে চুপ করো। তুমি কে? পেছনে লুকিয়ে কাকড়ার মতন কামড় বসাও। এখন দেশপ্রেমিক সাচ্ছ। আরে অর্থমন্ত্রী, স্কুল প্রতিষ্ঠার নাম করে বেশ বড় বিজনেস খুলে বসেছ। তোমরা ভুলে গেছো তোমাদের অতীত ভুলে যায় না, তারাই স্মৃতি। তাহলে তুমি কি চাও? আগামী কয়েকদিনের মধ্যে এক্সপল্ট ফাইলের প্রথম অধ্যায় জনসম্মুখে প্রকাশ করব। তাতে থাকবে রাতুলের দিনের পর দিন কাজের মেয়েকে ব্যবহার করার বিষয়, ইউরেনিয়াম চোরাচালান আর নাসিমের কাস্টমসে রুশ বোট কেস ফাঁস করা ঘটনা। পাগল হয়ে গেছো? এত বড় ঘটনা ফাঁস করলে রাষ্ট্র পর্যন্ত হয়ে যাবে। রাষ্ট্র কখনো ভাঙে না, ভাঙে মানুষের আস্থা। সেটা তোমরা বহুদিন আগেই ভেঙে দিয়েছো। সময় নাও, আরেকবার ভেবে দেখো। চলো একটা লাস্ট অফার দিই, 50 কোটি। না বললে এরপরে আর কিছু থাকবে না। ব্ল্যাক শ্যাডো এবার হালকা হেসে বলে, লাস্ট অফার আমি দিই। মন্ত্রী সাহেব, তুমি শুধু বুঝতে পারো না, তোমার সময় শেষ। নবাব মুজিব আমাকে 100 কোটি টাকা দিয়েছে তোমাদের বিরুদ্ধে তথ্য ফাঁস করতে। আমি সেই ডিলে রাজি হয়েছি। তোমরা সময়কে দুধ ভাত খাওয়াতে থাকো। ভিডিও কল হঠাৎই কেটে যায়। ঘরে যেন হিম নেমে আসে। 4 জন নেতার মুখ শুকিয়ে গেছে। ল্যাপটপের স্ক্রিন অন্ধকার। বৃষ্টি শুরু হয়। বাইরে কোথাও বাজ পড়ল। ফারাদ ধীরে ধীরে পড়ল, ওকে থামাতে হবে, না হলে এবার আর ফেরা পথ থাকবে না। ব্ল্যাক শ্যাডো খেলাটা আমাদের সামনে নিয়ে এসেছে, কিন্তু আমাদের হাত কত দূর সেটা এখনো কেউ জানে না। মুজিব এবারে বুঝবে কি পারি। আবিরকে জলদি মুজিবকে সরানোর অর্ডার দাও ভাই। এই যুদ্ধে আর কে আছে সেটা আমি জানি না, কিন্তু আমাদের নাম যেন মুছে না যায় সে ব্যবস্থাও আমরাই করব। রুমে শুধু ঘড়ির টিকটিক শব্দ। বাইরে বৃষ্টির ফোঁটা পড়ে জানালায়। কিন্তু 4 জন জানে এক ঝড় আসছে, যেটা টাকে কিনে থামানো যাবে না।